বিয়ে করার খুব শখ জমেছে, তাই না? এতই যদি শখ জমে থাকে তাহলে এতদিন আমার পেছনে মাছির মতো ভন ভন করেছিলি কেন? আমার বিয়ে হবে তাতে আপনার সমস্যা কোথায়? এই চুপ, একদম চুপ। আর একটা কথা বলিস তো গাল ফাটিয়ে দিব। আমার গাল ফাটানোর এমন দুঃসাহস আপনাকে দিয়েছেটা কে শুনি? আমার গাল ফাটাবে আমার বর, আমাকে আদর করবে আমার বর, সব রাইটস শুধুই আমার বরের, আপনার নয়। রিয়াস এবার আরো রেগে যায়। সানাকে আবারও দেওয়ালের সাথে খুব শক্ত করে চেপে ধরে বলে, খুব চালাক হয়ে গিয়েছিস। এখানে চালাক হবার কি আছে রিয়াস ভাইয়া? যা সত্যি তাই বলেছি। সানা, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছিস। তুই বুঝতেছিস না তুই আরেকজনের মন নিয়ে খেলতেছিস? আমি তো কারোর সাথে প্রেমই করি না, তাহলে কারোর মন নিয়ে খেলার প্রশ্নই আসে না। ওই বটগাছের মতো লম্বা ছেলেটাকে পেয়ে আগের সব ভুলে গেলি? বাহ! কয়েকদিন বাদে তার অর্ধাঙ্গিনী হব, তার সাথে জীবনের বাকিটা সময় কাটাবো। অতীতকে টেনে এনে বর্তমান ভবিষ্যৎকে কেন নষ্ট করব? তাছাড়া অতীত আমাকে বড্ড কাঁদিয়েছে, অমন অতীত আমি মনে রাখতে চাই না। রাগ উঠাস না আমার। আপনি রাগ করেন বা রাগগুলোকে লাড্ডু বানিয়ে খান, তাতে আমার কিছুই যায় আসে না। আর আপনি আমাকে এইভাবে ধরে রেখেছেন কেন? কেউ এই অবস্থায় দেখে ফেললে আমাকে খারাপ ভাববে, পরে আমার বিয়েটাও হবে না। ছাড়ুন আমায়। সানা পিটপিট চোখে সামনে তাকায়। সামনে থাকা লোকটি তার রিয়াস ভাইয়া। শুধু রিয়াস ভাইয়া বলে ভুল হবে, ভালোবাসার মানুষও বলা যায় যাকে। সে এতদিন একপাক্ষিক ভালোবেসে এসেছে তাকে, আর মানুষটি কিনা তাকে পাত্তাও দেয়নি। আর আজ যেই সানাকে বরপক্ষ দেখতে এসেছে, অমনি তার হাঙ্গামা শুরু হয়ে গেছে। সমস্যা কিনে ওনার বিয়েটা তো তার নিজের হচ্ছে না, ওনার তো নয়। আরেকজনের বিয়ে দেখে ওনার এত পিত্তে জলে কেন? সানা রিয়াসকে এক ঝটকায় সরিয়ে দেয়। তৎক্ষণাৎ রিয়াস রাগে পাশে থাকা মাটির ফুলদানিটা ফ্লোরের উপরে খুব জোরে ছুড়ে মারে। রিয়াসের এমন উদ্ভট বিহেভে সানা সতর্ক চোখে রুমের দিকে তাকায়, কেউ যদি দেখে ফেলে। সে আর দেরি করলো না, গায়ের ওড়নাটা ঠিক করে রিয়াসকে পাশ কাটিয়ে রুম থেকে দ্রুত পদে বেরিয়ে এলো। দরজাটা ঠেসে বাইরে দাঁড়াতে এতক্ষণে বুকে চাপা তীব্র ব্যথাটা এবার হু হু করে উঠল। এই মুহূর্তে খুব কষ্ট হচ্ছে তার, খুব কষ্ট। যে মানুষটিকে অন্ধের মতো ভালোবাসতো, সেই মানুষটির মুখের উপরে এতগুলো কথা কিভাবে বলতে পারলো সে? কিভাবে? এমন সময় নিচ থেকে ফুপির ডাক পড়ে, এই সানা, নিচে আয় তো, দেখি একটু। সানা তাড়াহুড়ো করে চোখের পানি মুছে নিচে নামে। তার ফুপি মিসেস রিমা বেগম তাকে টেনে নিয়ে সোফায় বসান। নিচে আরো অনেকেই ছিল, তার মা, বাবা, রিদি, সাফি, সাফা, সবাই। মিসেস রিমা বেগম হাসি হাসি মুখ করে বলেন, সানা, ছেলে পক্ষদের তোকে খুব পছন্দ হয়েছে, তার চাই আগামী পরশুই তোর এঙ্গেজমেন্ট সেরে ফেলতে। আমরাও ভাবছি দেরি করবো না, শুভ কাজে দেরি করতে নেই। তোর ফুপি ঠিক বলছিস না? আমরাও তোর ফুপির সাথে একমত। আর ছেলে যেহেতু ভালো চাকরি করে, ফ্যামিলি ভালো, তাহলে দেরি করা ঠিক হবে না। ঠিক তখন রিয়াস এসে সিঙ্গেল সোফাটায় ধপাস করে বসে পড়ে, বাজখাই গলায় বলে, বিদায় করো আপদ, তাড়াতাড়ি বিদায় করো। বাসায় এমন উটকো ঝামেলা কাঁধে চড়িয়ে রাখার মানে হয় না। বাসাটা একটু ফাঁকা হবে, শান্তিতে থাকতে পারবো। কি ঠিক বলছি না মিসেস সানা? ও সরি, তোমার তো এখনো বিয়েই হয়নি। মিসেস তো কদিন পর ট্যাগ হবে। তুই একদম বেশি কথা বলিস রিয়াস, চুপ থাকতে পারিস না? চুপ আর কেমনে থাকি বলো মা? সানার বিয়ের দাওয়াত খেতে দাঁতগুলো কেমন কিরমির করছে, লোভ সামলাতে পারছি না। রিয়াসের কথায় সানা জবাব দেয়নি। রিয়াসের দৃষ্টিটা এক প্রকার উপেক্ষা করে সামনে তাকিয়ে স্বাভাবিক গলায় বলে, তোমাদের যেটা ভালো মনে হয় তোমরা তাই করো মা, ফুপি, বাবা, এখানে আমার কিছুই বলার নেই। সানা নিজের রুমে চলে আসে, দরজা বন্ধ করে বিছানায় গিয়ে সোজা হয়ে শুয়ে চোখ বুঝে। চোখের সামনে বারবার ভেসে ওঠে কষ্টের মুহূর্তগুলো। সামান্য মাইনে পায় তার বাবা, একটা সাধারণ স্কুলের কেরানি পদে বর্তমানে কর্মরত। ঢাকা শহরে থাকার খরচ, খাবার খরচ, পড়াশোনার খরচ সব ক্যারি করতে খুবই হিমশিম অখাবা অবস্থা। তাই বাধ্য হয়ে লিয়াকত আলী অর্থাৎ সানার বাবা তার বোনের বাড়িতে পাড়ি জমান তার পুরো পরিবার নিয়ে। বোন কম খরচেই থাকার সম্মতি দেন, নতুন ভাবে শুরু করেন বোনের বাড়িতে বসবাস। তার থেকে কিছুটা বেতনের টাকাও সঞ্চয় করতে সক্ষম হন। তখন সানার বয়স ছিল 15 বছর, সাফির 7 বছর আর রিদির 6 বছর। লিয়াকত আলীর বোন অর্থাৎ মিসেস রিমা বেগম প্রচুর সম্পদের মালিক। ঢাকায় 2-3 জায়গায় তাদের নিজেদের বাড়ি আছে।
মিসেস রিমা বেগমের স্বামী অনেক বড় বিজনেসম্যান। এখন সেখানে তাদের একমাত্র ছেলে রিয়াজ বিজনেস দেখাশোনা করে। সানা সেই কিশোরী বয়স থেকে রিয়াজকে দেখে আসছে। দেখতে দেখতে তার মাঝে এক ধরনের ভালো লাগা শুরু হয়। অবচেতন মনে ভালোবাসতে থাকে রিয়াজকে। মনে মনে ভালোবাসাটার ধরে একসময় দীর্ঘ হয়ে যায়। ভার্সিটিতে ভর্তি হলে সিদ্ধান্ত নেয় রিয়াজকে তার মনের কথাগুলো বলবে। তাই একদিন চৈত্রের ঝলমল বিকেলে সে ভার্সিটি থেকে বাসায় ফিরে ছাদে যায়। ছাদে প্রতিদিন বিকেলে রিয়াজ টাইম পাস করে, সবুজ প্রকৃতি দেখে, গান শোনে, বই পড়ে ইত্যাদি। সানা সেদিন টিপ টিপ পায়ে রিয়াজের সামনে গিয়ে দাঁড়ায়। ভাইয়া বিজি? কিছু বলবি? কি বলবি তাড়াতাড়ি বল। বলেই আবারও মোবাইলে মুখ গুজে রিয়াজ। মানে ভাইয়া। সানা ইতস্ততায় পড়ে, কিভাবে তার কথাটা শুরু করবে ভেবে পাচ্ছে না। মোবাইলে গেমস খেলছে, আর এই মেয়েটা আসছে নাটক করতে। নাটক পাটক শেষ করে বিদায় তো হবে, বিরক্তির যত সব। আজিব, কি বলবি বল। ভাইয়া আমি আপনাকে খুব ভালোবাসি। হোয়াট? আমি সত্যি বলছি, আমি আপনাকে খুব ভালোবাসি। কেন এতটা ভালোবাসি আমি নিজেও জানি না। রিয়াজ কিছুক্ষণের মৌন হয়ে থাকে। সে হয়তো এমনটাও আশা করেনি। তারপর ফস করে একটা শ্বাস ছেড়ে সানাকে বলে, ভার্সিটি থেকে আসছিস মনে হয়, খুব ক্লান্ত তুই। ফ্রেশ হয়ে খাবারটা খেয়ে লম্বা একটা ঘুম দে যা। বলেই আবারও মোবাইল গোতাতে থাকে। সানার দুই চোখের কোণ বেয়ে 2 ফোঁটা পানি বেরিয়ে আসে। রিয়াজ দেখার আগেই পানিটুকু আবারও মুছে নেয়, কিন্তু রিয়াজ আর সানার দিকে তাকায়নি, তাকানোর প্রয়োজন বোধ করেনি। সানার খুব বুক ফাটা কান্না পায়, কিন্তু সে কাঁদতে পারেনি। হৃদয় ভাঙা মন নিয়ে ছাদ থেকে নেমে আসে। তাকে ছাদ থেকে নেমে আসতে দেখে তার ফুপি মিসেস রিমা বেগম বেশ অবাক হন, কারণ তার ছেলে এখন ছাদে। এই মেয়ের আবার এই সময় ছাদে গিয়েছে কেন? সেই রাতেই তিনি সানাকে ডেকে পাঠান। সানা ওনার সামনে এসে দাঁড়াতেই বলেন, এই বাড়িতে তোদের কম খরচে থাকতে দেই, খেতে দেই, সবকিছুতেই তোদের সুবিধা দেই। ইদানিং দেখতেছি তুই আমার ছেলের আশপাশে ঘুরঘুর করতেছিস। আমার একটা মাত্র ছেলে কত আদরের তা তো তুই জানিস। তাকে নিয়ে আমার কত স্বপ্ন, কত আশা। তোর কাছে আমার অনুরোধ, আমার ছেলের থেকে দূরে দূরে থাকবি। সেদিন সানা তার ফুপির কথায় পিঠে কোনো জবাব দিতে পারল না। কথাগুলো সত্যি, আসলেই তো সে ওনার ছেলের পেছনে ঘুরঘুর করে। সেদিন ওনার কথাগুলো এবং রিয়াসের প্রপোজাল রিজেক্ট সানাকে খুব পীড়া দেয়। সেই দিনই মত পরিবর্তন করে ফেলে। তার ফুপিদের অর্ধেক ভরসায় তার পরিবারের মাথা গুজে আছে, বেঁচে আছে। যদি তাকে নিয়ে তার ফুপি উল্টোপাল্টা কিছু উঠায়, তাহলে তার পরিবারের প্রতিটি মানুষই জীবনে কতটা সংকটপন্নে থাকবে। তারপরে তার 2 ছোট ভাই বোন আছে, তাদেরও তো একটা গতি করতে হবে নাকি? না, আর কিছু ভাবতে পারলো না। ডিসিশন ফাইনাল করলো, রিয়াজ নামের ওই লোকটাকে কষ্ট হলেও ভুলে যাবে বলেছে বলেই কি নিজেকে স্বাভাবিক রেখেছে? না, সেই রাতে তার সে কি কান্না, দলা বেঁধে চাপা কান্নাগুলো বেরিয়ে আসতে থাকে। কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে যায়, তারপর আবারও কাঁদে। বলা যায় পুরোটা রাত এভাবেই শেষ হয় সানার। তারপর সানা খুব শক্ত হয়। তার 5 দিনের মাথায় সে মা বাবাকে বলে তার জন্য ছেলে দেখতে, বিয়ে করবে, আর পড়াটা স্বামীর ঘর থেকেই চালিয়ে নিবে। মা বাবা প্রথমে একটু অবাক হয়, কিন্তু অবাকের সীমাটা বেশিক্ষণ না নিয়ে মেয়ের কথায় খুশি মনে মেনে নেয়। আর সাথে সাথে তার মিসেস রিমা বেগমকে জানায়। মিসেস রিমা বেগম তো সেই খুশি, একটা আপদ বিদায় হবে। ভাবতে ভাবতে সানার চোখ জোড়া ভেসে আসে। লম্বা একটা দীর্ঘশ্বাস ছেড়ে ঝাপসা চোখ মেলে উপরের দিকে তাকায়। রেস্টুরেন্টের একদম কোনায় একটা ক্রিস্টালের চেয়ারে বসে আছে রিয়াজ। তার হাতের সামনে একটা বোতল পড়ে আছে। তার চোখ মুখে গোমরা ভাব, গোমরার মাঝে রাগের ছাপ স্পষ্ট। রিয়াজের এখানে বিশ্বাসই হচ্ছে না, মাত্র 5 দিনের মাথায় সানা এতটা পরিবর্তন হবে। এই তো কিছুদিন আগে মেয়েটা তার পেছনে আঠার মতো লেগে থাকতো। মাকে এটা সেটা বাহানা করে তার রুমে চা নিয়ে যেত। ছাদে এসে ফুল নেড়ে নেড়ে সুরেলা গান ছেড়ে দিত। শেষ মুহূর্তে তার মনের আকুপাকু কথাগুলো বলেই দিল। মানছে সে হঠাৎ সানার অমন কথায় কি উত্তর করবে নিজেই ভেবে পায়নি। আর এমন হওয়াটাই স্বাভাবিক, কারণ ভালো লাগার মানুষটা যদি তার নিজের মনের কথাগুলোই বলে দেয়, তখন খুশির সীমা থাকে না। অতি খুশিতে প্রায় বাকরুদ্ধ স্তব্ধ হয়ে যায়। রিয়াসেরও সেদিন তাই হয়েছিল।
আর সানা তা বুঝেনি। অবশ্য এখানে রিয়াসেরই দোষ। সেও যে সানাকে মনে মনে খুব ভালোবাসতো তা সে সানাকে বুঝতে দেয়নি। সানা রুমে চা নিয়ে এলেও ভাব নিয়ে থাকতো, কথা বলতো না। দেখতো সানা তার ভাবলোক দেখে কি রিয়াকশন করে। যখন সানা বিরক্ত হয়ে তাকে বিড়বিড় করে বকতো তখন রিয়াস লুকিয়ে লুকিয়ে সে কি কিউট মার্কা হাসিয়ে দিত, আর তা সানার নজরে আসতো না। এইরকম সর্বক্ষেত্রেই করতো ও। সানাকে রিয়াসের মনে ধরেছিল প্রায় 1 বছর আগে সাফার বার্থডে পার্টিতে। সাফা রিয়াসের ছোট বোন। সেদিন সানা লাল রঙা একটা লেহেঙ্গা সাথে হাই হিল শু পরে যখন সবার সামনে এলো, রিয়াস এবং রিয়াসের ফ্রেন্ডরা যেন চড়ক গাছ হয়ে গেল। এই একটা মেয়ে যে এতগুলো মানুষের মাঝে প্রথমেই চোখে পড়ার মতো। রিয়াসের ফ্রেন্ডরা তো সেদিন রিয়াসের কিছুই ছাড়তেই চায়নি। দোস্ত, ওই মেয়েটারে আমার চাই, ওই মেয়েটারে আমারও চাই, আমারও চাই বলতে বলতে একদম রিয়াসের কান ঝালাপালা করে দিল। কিন্তু রিয়াস তাদের সবাইকে এক ধমকে থামিয়ে দিল। রাগ মেশানো গলায় বলল, তোরা আমার জিএফ কে নিয়ে যাবি? এত সাহস তোদের? সবাই সেদিন আর চোখে রিয়াসের দিকে তাকিয়ে রইল, আর সানার দিকে চোখ তুলে তাকানোর সাহস হলো না কারোর। অথচ আর মাত্র কিছুদিনের ব্যবধানে তার লাল পরীটা অন্যের হয়ে যাবে। কিরে, কুকটা তো শেষ করবি রিয়াস। এভাবে মন খারাপ করে পড়ে থাকলে সমস্যার সমাধান হবে? আবিদের কথায় ঘোর কাটলো রিয়াসের। আবিদ, তুলি, রাহুল ওদের সাথে দেখা করতে মূলত রেস্টুরেন্টে এসেছে রিয়াস। এরা তার বেস্ট ফ্রেন্ড, এদের সাথেই সবকিছু শেয়ার করে সে। রিয়াস, এখানে সানার কোনো দোষ নেই। তুই মেয়েটিকে ভালোবাসিস অথচ মুখ ফুটে একবারও বলিস নি, তাহলে মেয়েটি কি আশা নিয়ে পড়ে থাকবে? তার নিজেরও তো একটা ভবিষ্যৎ আছে। ভালোবাসার কথা মানুষকে মুখ ফুটে বলা লাগে, বুঝে নেওয়া যায় না। ভালোবাসতে আগে অভিমান বোঝা লাগে। এই, তুই সবসময় উল্টাটা বুঝিস বেশি। সবাই কি আর তোর মত মানুষদের মনের কথা পড়তে পারে? আমি আবার কি উল্টো বুঝলাম? যেখানে রিয়াস বুঝেছে সানা তাকে ভালোবাসে, সেখানে সানারও বোঝা উচিত ছিল ফলটা এখানে কার। গাধারাম, সানা তো সরাসরি সেদিন বলেই দিয়েছে। তারপরও রিয়াস সেদিন তার ভালোবাসার কথা বলেনি। এটাই সব থেকে বড় ভুল করেছে। বলবে ভেবে নিয়েছে, তাই সময় নিয়েছে। ভালোবাসাটা অনেকটা অপেক্ষার পর পেলে ফিলিংসটা সেই হয়, বুঝলি? এই জন্য তো সানা এখন চেকা দিয়ে বা কাবা নাইয়া দিয়া যাইতাছে। প্লিজ তোরা চুপ কর। এমনিতেই রিয়াসের মনটা ভালো না, তার উপর তোদের নাদুস নুদুস কথাবার্তা। বলেই আবিদ এবার রিয়াসের দিকে ফিরে বলে, তুই কুকটা শেষ কর, তারপর আমরা একটা প্ল্যান বানাই কিভাবে সানাকে বেক করা যায়। দোস্ত, আমরা থাকতে তোর এত কিসের টেনশন? রিয়াস ফ্রেন্ডদের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর কোকের গ্লাসটা হাতে নেয়। 3 ঢোক খেয়ে টেবিলের উপরে আবারও রেখে দিয়ে বন্ধুদের দিকে ফিরে বলে, কাল তো মুখের উপর ওই কথাগুলো বললই, তারপর থেকে ওর সাথে কথা বলার সুযোগও পাচ্ছি না। ও বাইরে বের হলে সারাক্ষণ মায়ের সাথে লেগে থাকে, আর ভেতরে গেলে তার রুমে মোবাইলও চালায় না যে মেসেজ অথবা ফোন করতে পারবো। আর আগামীকাল ওর এঙ্গেজমেন্ট, সময়ও হাতে খুব কম। এখন এই অল্প সময় কি করব কিছুই মাথায় আসছে না। একটা কাজ করি, সানার কাছে তুলিকে সন্ধ্যার দিকে পাঠাই। সানা কেন তোর কাছে বেক করবে না এটার কারণ তুলি জানবে, আর তোর সাথে কথা বলার ওয়ে করে দিবে। তারপরেও যদি সানা না বুঝে তাহলে একেবারে কিডন্যাপ। কি দোস্ত, ঠিক কইছি না? হোয়াট? কিডন্যাপ মানে? অবাক হবার কিছু নেই জিয়াস। এছাড়া তো আর উপায় দেখছি না। তোর ভালোবাসার মানুষটিকে পেতে হলে এটা তোকে করতেই হবে। রিয়াস কিছুক্ষণ ভাবলো, তারপর মৃদু মাথা নেড়ে সম্মতি জানালো। রাত প্রায় 9:45। কিছুক্ষণ আগেই সবাই ডিনার সেরেছে। এই বাসায় ডিনারটা একটু তাড়াতাড়ি করা হয়। মিসেস রিমা বেগমের আদেশে সবাই 10টার মধ্যেই ঘুমিয়ে পড়বে, তাহলে সকালে সবুজ প্রকৃতি দেখতে পাবে। সবুজ প্রকৃতি হয় স্বাস্থ্যের জন্য খুব ভালো। সানা তার রুমের বিছানার উপরে পা ভাঁজ করে বসে আছে, কিছুতেই চোখে ঘুম ধরা দিচ্ছে না। 9:30 থেকে চেষ্টা করছে, তবুও ঘুম আসছে না। চেষ্টাতে যখন ব্যর্থ হলো তখন মুখে একরাতে বিরক্তি নিয়ে আবার সে বসে পড়ল। আসলে ঘুমটা হচ্ছে না মূলত তুলি আপুর কারণে। তুলি আজ সন্ধ্যায় তার সাথে দেখা করে গিয়েছে রিয়াসের ব্যাপারটা বলতে, কিন্তু এখানেও সে তুলির সবগুলো কথার পাল্টা জবাব দিয়েছে। না,
রিয়াসের লাইফে আর ফিরে যাবে না, আর না তার সাথে দেখা করবে। নিজের কথার উপরে অটুট থেকেই তুলিকে যেতে বাধ্য করলো। অমন বিএফ এখন নিজেই নিজেকে স্বস্তি দিতে পারছে না। সানা ভেতরটা কেমন যেন উসকুস করছে। এমন সময় দরজায় করাঘাত পড়ে। সানা পাশ থেকে ওড়নাটা ভালোভাবে গায়ে নিয়ে জড়িয়ে নিয়ে দরজাটা খুলে তাকিয়ে দেখে বাড়ির কাছের লোক মিনা আপা এসেছে। আপা, রিয়াজ ভাইজান কইছে আপনি ওনার লেগা এক কাপ কফি করে নিয়ে যাইতেন, মাথাটা নাকি ওনার প্রচন্ড ব্যথা করতেছে। আপনি আগে দেননি? আসলে ভাইজান কইছে আমার হাতের কফি নাকি ওনার ভাল লাগে না, তাই আপনারে কইরা দিতে। ফুপি ঘুমিয়ে গেছে? হকলে ঘুমাইছে। সানার কফি বানানো শেষ হলেই সে মিনাকে ডাক দেয়, একবার দুইবার তিনবার, কিন্তু মিনার কোনো সাড়া এলো না। ফোনে কল এসেই কথা শেষ করে চলে আসবে বলে সেই যে রুমে ঢুকে কফিটা ঠান্ডা হয়ে যেতে ধরেছে, মিনার এখনো আসার নামগন্ধ দেখছে না। সানার খুব রাগ উঠে যায়। সে এখন কফি হাতে নিয়ে কি এভাবে দাঁড়িয়ে থাকবে নাকি নিজে গিয়ে রিয়াসের কফির মগটা দিয়ে আসবে। কিন্তু রিয়াসের রুমে তার এখন যাওয়াটা তো একদমই খাটে না, আর যেতেও ইচ্ছা করছে না ওর। ভাবতে ভাবতে সানা কিছুক্ষণ নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। কফি ঠান্ডা হলে কি আমার রুমে কফি নিয়ে যাবি? কারণ কণ্ঠস্বর শুনে সানার হুঁশ ফিরে আসে। সামনে তাকিয়ে রিয়াসকে স্ট্রেট পকেটে হাত গুজে দাঁড়িয়ে থাকতে দেখে সানার ভেতরটা থরথর করে কেঁপে ওঠে। বার দুয়েক ঢুকিলে সে সতর্ক চোখে চারপাশটা তাকিয়ে নিয়ে মুহূর্তে মাথাটা নুয়ে আনে। রিয়াস সানার দিকে কিছুক্ষণ স্থির চাহনিতে তাকিয়ে থাকে, তারপর বলে, তা কফি নিয়ে যেতে এত লেট হচ্ছে কেন? শেষবার আমাকে কফি খাইয়ে তোর স্মৃতিটুকু মনে রাখতেও দিবি না, এত তাড়াতাড়ি নির্দয় হয়ে গেলি। সানা চুপ হয়ে থাকে। রিয়াসের এক কথার পিঠে সে কি জবাব দিবে তা সে জানে না। কথা বলছিস না কেন সানা? আমার জন্য কি তোর একটু মায়া হয় না? এখানে থেকে যে করেই হোক যেতে হবে ওকে, না হলে মিনা আপার চোখে পড়লে ফুপির কানে দিবে সে, আর তখন কেল্লা ফতে। ভেবেই সানা আর চুপ থাকলো না। ভাইয়া আমি রুমে চলে যাচ্ছি, কফিটা এই রাখলাম বলেই যে রুমের দিকে পা বাড়ায় তখনই রিয়াজ সানার বাম হাতটা খপ করে ধরে ফেলে। সানার এবার ভেতরটা দমড়ে মুচড়ে ওঠে। ভাইয়া প্লিজ ছাড়ুন, কেউ দেখে ফেলবে। মিনা আপা এখনো জেগে আছে। দেখলে দেখুক, আমি ভয় পাই না। তোর সাথে আমার এখনো অনেক কথা বলার আছে। আগে সব কথা শেষ করি, তারপর যাবি। এর আগে এক পাও নড়াতে পারবি না। কেন আমাকে বারবার বিরক্ত করতে আসেন? কেন আমাকে শান্তিতে থাকতে দিচ্ছেন না? তুই সত্যি জানিস না কেন আমি এরকম করি? না, আর জানতেও চাই না। রিয়াসের চোখের দৃষ্টি এবার তীক্ষ্ণ হয়ে আসে। চরম আহত গলায় বলে, তুই আমাকে এত সহজে ভুলে গেলি? সানা চুপ হয়ে থাকে। রিয়াস এক ঝটকায় সানাকে সামনে টেনে এনে বলে, এই, তুই তো আগে এরকম ছিলি না, তুই হঠাৎ এমন হয়ে গেলি কেন সানা? মনে পড়ে না আগের স্মৃতিগুলো একবারও? কদিন পর অন্যের ঘরে চলে যাবি, এতদিনে যে মানুষটির জন্য গান গাইতিস, চা নিয়ে আসতিস, ভালোবাসার অনুভূতিগুলো জমা রাখতিস, সেই মানুষটিকে ছেড়ে কিভাবে অন্যের ঘরে ভালোবাসা ছড়াবি? এতটা নির্দয়, পাষাণ, কঠোর তুই? সময় থাকতে ফুলের গোড়ায় পানি না দিলে সে ফুল কি আর তাজা থাকে? শুকনো পাতার মতো নেতিয়ে যায়। অব্যক্ত ইচ্ছাটার তখন আর মূল্য থাকে না। রিয়াজ সানার হাতটা ছেড়ে দেয়। ফস করে একটা তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলে, আমার একটা অনুরোধ রাখবি সানা? এই শেষ একটা অনুরোধ। আর না আমি তোকে বিরক্ত করব, আর না তোকে জ্বালাবো। আজ তুই আমার সাথে কফি খাবি, তাও কফিটা আমি নিজ হাতে বানাবো। কফি কোথায় খেতে হবে? ছাদে। আর মিনা আপাকে দিয়ে ভয় পাস না, সে দরজায় ছিটকিনি লাগিয়ে তখনই ঘুমের দেশে তলিয়ে গেছে। নামার সময় দেখেছিলাম, ভয় পাওয়ার কিছু নেই। আচ্ছা, এইটুকুই তো অনুরোধ, আর অন্য কোনো প্রসঙ্গ টেনে আনবেন না তো? পাক্কা? একদম পাক্কা। তারপর রিয়াস আগের কফিটা বেসিনে ফেলে দিয়ে সে নিজেও আবারও কফি বানাতে লেগে যায়। সানা অন্যদিকে তাকিয়ে তার কাছে কেমন অস্বস্তি অস্বস্তি লাগছে, মনে সন্দেহ হচ্ছে। এই হঠাৎ আমাকে নিজ হাতে কফি বানিয়ে খাওয়ার অফার করলো কেন? এর পেছনে কোনো কারণ তো নিশ্চয়ই আছে। আচ্ছা, মিনা আপা যখন আমাকে বলেছিল রিয়াস ভাইয়ার জন্য এক কাপ কফি বানাতে, তখন আমার মনে মনে খুব ভালো লাগার একটা অনুভূতি হলো। এই শেষ সুযোগ প্রিয় মানুষটিকে নিজ হাতে কফি বানিয়ে খাওয়ানোর। হয়তো এরকম সুযোগ আর কখনোই আসবে না। আফসোস, কষ্টমাখা মন নিয়ে কফি বানাই। ঠিক আমার মতো এখন রিয়াস ভাইয়ার সেই রকম ফিল হচ্ছে না তো? হয়তো পৃথিবীতে ভালোবাসাগুলো এত কষ্টের কেন?
কতগুলো হাসি মুখের জন্য আরেকটা হাসি মাখা মুখকে বিসর্জন দিতে হয়। এর নামই বুঝি নিয়তি। ভাবতে ভাবতে সানার চোখ জোড়া ভিজে আসে। ম্যাডাম, আপনার কফি? রিয়াসের কথার শব্দে সানার ঘোর কাটে। রিয়াসের কফি বানানো শেষ। সানা হালকা হাসির চেষ্টা করে রিয়াসের হাত থেকে কফির মগটা হাতে নেয়। ছাদে যাওয়া যাক? সানা মাথা নেড়ে হ্যাঁ বোধক ইঙ্গিত করে। দুজনের হাতে কফির মগ, দৃষ্টি দূরের ওই অন্ধকারের দিকে। দুজনের দৃষ্টি দূরের অন্ধকার মাখা ওই ঝোপঝাড়ের উপরে। পাশাপাশি দাঁড়িয়ে নিস্তব্ধ রাতে প্রিয় মানুষটির সাথে কফি খাওয়ার এই মুহূর্তটা হয়তো আর কখনোই ফিরে আসবে না। দূরের এই অন্ধকারের মতনই ঢেকে যাবে সব। থাকবে আক্ষেপ, কষ্ট, দুঃখ ভরা রাত। ভাবনার মাঝে চোখ ঝাপসা হয়ে আসে সানার। মাথা ঘুরতে থাকে প্রচন্ড। সানা মাথায় হাত রেখে কাঁপা কাঁপা গলায় বলে, আমার কাছে কেমন যেন লাগছে, পৃথিবীটা কেমন মাথার উপর ঘুরছে। আমি যেন পড়ে যাচ্ছি নিচে। প্লিজ ভাইয়া ধরুন আমায়, ধরুন, পড়ে যাচ্ছি আমি। অমনি রিয়াজ সানাকে তার বাহু ধরে জড়িয়ে নেয়। সানার হাত থেকে মগটা নিয়ে নিচে রাখে। সানা মুহূর্তেই ঘন ঘন নাক ডেকে ঘুমের দেশে তলিয়ে যায়। তাদিকে রিয়াসের সে কি হাসি! যাক, অবশেষে তার ঘুমের ট্যাবলেটটা কাজে দিল। এবার কিডন্যাপ করাটা ইজি হবে। কল বাজতে রাহুল এক হাত মইয়ের ভর সামনে, অন্য হাতে পকেটে থেকে ফোনটা বের করে। রিসিভ করতেই ওপাশ থেকে বলে, মই নিয়ে তাড়াতাড়ি পেছন সাইডে আয়। সানা এখন আমার দু হাতের কোলে শান্তির ঘুম ঘুমাচ্ছে। কুইক! রাহুল ওকে বলেই আবিদকে নিয়ে বিল্ডিং এর পেছনে মই নিয়ে লাগায়। মই দেওয়ালের সাথে ঘেঁষাতে রিয়াজ সানাকে বুকের সাথে মিশিয়ে খুব সাবধানে মই বেয়ে নিচে নামে। সূর্যের কড়া রোদটা গ্লাস ভেদ করে সানার চোখে লাগতেই সানার ঘুম ভেঙে যায়। সানা পিটপিট করে চোখের পাতা মেরে চারপাশে তাকাতেই চমকে ওঠে। জায়গাটা কেমন অচেনা অচেনা। গুড মর্নিং লালপরি। কারোর কণ্ঠস্বর শুনে সানা কাঁপা এবং ভয়াত্ম মাখা চোখে পাশ ফিরে তাকায়। তাকিয়ে দেখে তার রিয়াস ভাইয়া বাথরুম থেকে বের হয়ে পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে তার দিকেই এগিয়ে আসছে। সানা মুহূর্তে স্তব্ধ হয়ে যায়। কখন জেগেছিস ঘুম থেকে? রাতে তো সেই লম্বা এক ঘুম দিয়েছিলি। বলে রিয়াস হাসার চেষ্টা করে, যে হাসিতে রহস্য লেগে আছে। রিয়াসের কথাতে সানার তেমন ভাবান্তর হলো না। সানা চোখ জোড়া ক্রমশ তীক্ষ্ণ করে মনে চেপে রাখা কথাটা রিয়াসের দিকে ছুড়ে দেয়। আপনি আমাকে এখানে নিয়ে এসেছেন? রিয়াস স্বাভাবিকভাবেই ভঙ্গিমায় বলে, এখানে আমি এবং তুই ছাড়া আর তো কোনো তৃতীয় ব্যক্তিকে দেখতে পাচ্ছি না। সো অমন মহৎ কাজটা আমি ছাড়া আর কে করবে বল? কিন্তু এখানে কেন এনেছেন? এখানে কেন এনেছি তা তুই এখনো বুঝিসনি? ওই কিডন্যাপ নাকি টিডন্যাপ কি যেন, ওইটাই মনে কর। বলেই রিয়াস পেছনের চেয়ারটা সামনে টেনে সানার সামনে ধপাস করে বসে। মুহূর্তে সানার চোখ মুখে আকাশসম বিস্ময় ছড়িয়ে যায়। আপনি এমন জঘন্য কাজটা কিভাবে করতে পারলেন? কিভাবে? এখন বাসায় সবাই আমাকে কি ভাবছে? বাবা মা, বাবা, ফুপি, ফুপা, আমাকে কেউ আর ক্ষমা করবে? করবে না। বিয়ে করার খুব শখ জমেছিল, তাই তার প্রতিকারে এই বদ্ধঘরটা তোর জন্য রেখে দিয়েছি। আপনি এতটা নীচ! নিজের কথাই ভাবলেন, একবারও আমার কথা, আমার সম্মানের কথা, আমার ফ্যামিলির কথা ভাবলেন না। বলার মাঝে সানার দুই চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। এই কাঁদবি না, একদম কাঁদবি না বলছি। কাঁদলে কিন্তু গুম করে ফেলবো। করে ফেলুন খুন, আমি বাঁচতে চাই না, মরতে চাই, মরতে। এত অভিনয় করিস কেন সানা? তুই না আমাকে ভালোবাসিস? আগে বাসতাম, এখন আর বাসি না রিয়াস ভাই। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। তুই আমাকে ভালোবাসিস, তুই তা স্বীকার না করলেও তোর চোখ ঠিকই আমাকে বলে দেয়। সানা চুপ হয়ে থাকে। রিয়াসও কিছুক্ষণ চুপ থেকে এবার হাই তোলে, স্বাভাবিক এবং সুদৃঢ় কণ্ঠে বলে, এছাড়া আমার আর কোনো উপায় ছিল না সানা। তোকে বোঝানোর সবটাই আমার হাতের বাইরে ছিল। শেষ মুহূর্তে তোর সাথে কথা বলতে চেয়েছি, তোকে বোঝাতে চেয়েছি, তোকে আমার মনের কথা বলতে চেয়েছি। তুলিকে দিয়েও চেষ্টা করিয়ে তোকে আমার সামনে আনাতে, তাও পারিনি। ওদিক দিয়ে তোর এঙ্গেজমেন্ট হাতে সময় খুবই কম ছিল। বলা যায় কিডন্যাপ করতে এক প্রকার বাধ্য হয়েছি। তার জন্য আমি তোর কাছে ক্ষমা চাইছি। সানা এবারও কোনো জবাব দেয়নি। সানা চুপ থাকা দেখে রিয়াস বলে, এখনো রাগ করে আছিস আমার উপর? আমার এত কিছু ভাবতে ভাল লাগছে না। বাসায় যাব আমি, ব্যাস বাসায় যাব। আমাকে বাসায় দিয়ে আসুন। এত অস্থির হচ্ছিস কেন? বাসায় তো যাবি, আমি নিজেই তোকে বাসায় নিয়ে যাব। তবে
এভাবে না। মানে কি বলতে চান আপনি? কিছু না, আমি এখন উঠছি, বাসায় যেতে হবে। দেরি হলে বাসায় যে হাঙ্গামা লাগিয়ে দিয়ে এসেছিস তার সমাধান করবেটা কে শুনি? এমনিতেই কাল রাতে তোকে কোলে নিয়ে দৌড়াদৌড়ি করতে করতে যান অর্ধেক শেষ। তুই এত ওজন বাব্বা, হাড়বাল টালবাল খাস নাকি আবার? বলেই ঠোঁটের কোণে দুষ্টু হাসি চাপে রিয়াজ। সানার বিস্মিত চোখ জোড়া এবার রাগে আগুনের মতো লাল হয়ে ওঠে। তা দেখে রিয়াসের মনে মনে সেই কি কুটিল হাসি। আমি মোটা না চিকন, লম্বা না বেটে তা দেখার রাইটস আপনার নেই। রাইটস নেই? তবে হতে আর কতক্ষণ? কখনোই হবে না। আমি এখনই বাসায় যাব, আপনি নিয়ে যান অথবা না যান। বলেই সানা বিছানা থেকে নামতে চায়, অমনি রিয়াস পদ আগলে দাঁড়িয়ে বলে ওঠে, লালপরি, তোমার এখন বাসায় যাওয়ার পথ তো বন্ধ। মা, মামা, মামি ভোর সকালেই তোমাকে সার্চ করে নিয়েছে। তোমাকে না দেখতে পেয়ে সবাই ভেবে নিয়েছে তুমি কোন নাগরের সাথে পালিয়ে গেছো। এখন যদি তুমি বাসায় যাও তাহলে বুঝতেই পারছো তোমার কি হাল হবে। আর তুমি বাসায় না গিয়ে যদি আরেকখানে যেতে চাও, এই রিয়াজ তো তোমাকে সেখানে যেতে দিবে না। এই রুমটা কিছুক্ষণ পর তালাবদ্ধ হয়ে যাবে। সো এখান থেকে চলে যাবার ভাবনাটা এখনই মাথা থেকে ঝেড়ে ফেলো। সানার আরো রাগ হতে চায়। রাগে রিয়াসের কলারটা খুব শক্ত করে চেপে ধরে বলে, আপনি নিছক, অসভ্য, জঘন্য ইত্যাদি। তোমার জন্য আমি সব হতে রাজি। সানা কলারটা ছেড়ে দেয়। বেহায়াটার সাথে কথা বলে খামাখা সময় নষ্ট যে করেই হোক এখন তার বাসায় ফেরত যেতেই হবে। বাসায় ফিরে সবাইকে কিছু একটা বুঝিয়ে বলতে হবে। বলবে বান্ধবী ভোর সকালে কল করেছে, বলেছে তার মা নাকি স্ট্রোক করেছে, তার মাকে হাসপাতালে নিয়ে যেতে তাকে সাহায্য করায় তেমন কেউই ছিল না, তাই সে গিয়েছে সাহায্য করতে, তাকে তার মাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য সবাইকে বলতে চেয়েছে, কিন্তু সবাই ঘুমেছিল বিধায় কাউকে আর বলতে পারেনি। ব্যাস, কেস ইজি ডিসমিস। তবে এই রুম থেকে বের হবেটা কিভাবে? সানার ভাবনার মাঝে রিয়াস বলে, সানা, আমি এখন তাহলে চলে যাচ্ছি। ওই যে টেবিলের উপর খাবার রেখে গেছি, ফ্রেশ হয়ে তা খেয়ে নিও মনে করে। বলেই রিয়াস সানার গাল চেপড়ে রুম থেকে বের হয়। দরজার কাছে যেতে রিয়াস কি ভেবে যেন আবারও পেছনে তাকায়। লালপরি, লাভ ইউ, টেক কেয়ার। বলেই দরজা টেনে ওপাশ থেকে লক করে দেয়। এপাশে সানার ভেতরটা দুমড়ে মুচড়ে ওঠে। রিয়াস এই কাজটা কেন করলো সে কি জানে না ভালোবাসাটাকে না হারাতে দিলে হেরে যাবে তাদের মধ্যবিত্ত পরিবারে নেমে আসবে কঠোর সংগ্রামী জীবনটা। তার বাবা কি পারবে সেই কষ্টের দাঁড় বাইতে? পারবে সাফি রিধির পথ করে দিতে? পারবে মায়ের ওষুধের টাকা জোগাড় করতে? পারবে না, কিছুতেই পারবে না। তবে আমাকে পারতেই হবে। এই বাসা থেকে যে করেই হোক বের হতে হবে, এট এনি কস্ট। রিয়াস গাড়ির কাছে এসে তুলিকে কল মারে। ওপাশ থেকে রিসিভ হতেই, তুলি, কোথায় তুই? এই তো দোস্ত, রেডি হচ্ছি, কিছুক্ষণের মধ্যেই বের হব। এখন 10টা বেজে চলছে আর তুই বলছিস তুই রেডি হচ্ছিস? কখন তুই মার্কেটে পৌঁছাবি? কখন তুই বিয়ের শপিং করবি? উফ, এত অস্থির হচ্ছিস কেন রে ভাই? তোর বউকে তো আর কেউ ধরে নিয়ে যাবে না, ধৈর্য ধর। আমি রাহুল আবিদকে কল করে দিয়েছি, ওরা কিছুক্ষণের মধ্যে মার্কেটে এসে হাজির হবে। ওকে, তাড়াতাড়ি কর, আমি এখন বাড়ি যাচ্ছি। ক্যাচালটা সামলিয়েই তোদের কল করব। ওকে দোস্ত, আর তোর শেরওয়ানির মাপটা মেসেঞ্জারে পাঠিয়ে দে। ওকে, বাই। কথা শেষ করেই রিয়াজ তৃপ্তি ভরে একটা নিঃশ্বাস নেয়। মনে তার কি খুশি, সানাকে বিয়ে করবে। মনের ভেতর ডাকুম ডুকুম নাচে রে বিয়েরও আনন্দে। আহা কি খুশি, আকাশে বাতাসে রঙ্গ ছড়িয়ে যায় বহু দূরে। রুমের দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছে সানার মা, চোখে মুখে তার নীরবতার ছাপ। তার থেকে কিছুটা বামে দরজার কাছে বারবার দাঁড়িয়ে সানার বাবা লিয়াকত আলী। ওনার মুখটা গম্ভীর বলা চলে। তার থেকে 2 হাত দূরে কিচেনের দিকটায় সাফি রিধি দাঁড়িয়ে, সাফাও তাদের পাশে দাঁড়িয়ে, তবে চাঞ্চল্যকর মনে। সে রিধি সাফির মনোযোগ আকর্ষণ করতে ফাঁকে ফাঁকে দূরের কিছু একটা দিকে ইঙ্গিতের শব্দ করে উঠে। তারপর সাফি রিধির দিকে, সেদিকে কোনো হেলদোল নেই। তাদের বোন যে এমনটা করবে তারাও দিক বিদিক নিস্তব্ধ হয়ে যায়। মিসেস রিমা সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে পা নামান, সোফার দিকে কিছুটা হেলে তারপর দৃষ্টিটা সানার মার দিকে দিয়ে বলে, এই দুটো ছেলে মেয়েকেও শেষ পর্যন্ত একটুই শিখিয়ে গেল, পড়ালেখা করবি আর সাথে প্রেম করবি, পরে বিয়ে করার নাম করে প্রেমিককে নিয়ে ভেগে যাবে। বাহ ভাবি,
আপনি নাকি কি যেন বলতেন? ও হ্যাঁ, মনে পড়েছে। আপনার মেয়ে নাকি অত্র এলাকার মধ্যে শান্ত, সুশীল আর ভদ্র মেয়ে। এমন মেয়ে আর দ্বিতীয়টি হয় না। এখনই সেই ভদ্র, শান্ত এবং সুশীল মেয়ে গভীর রাতে নাগরের হাত ধরে পালালো। আসলেই খুব ভালো আপনার মেয়ে, প্রশংসাযোগ্য, সত্যি প্রশংসার যোগ্য। মিসেস রিমার কথায় সানার মার অসহায়ত্ব মুখ ফুটে ওঠে। মেয়েকে নিয়ে ওনার কেন জানি অমনটা মনে হচ্ছে না, কেননা মেয়েকে কখনো কোনো ছেলের সাথে কথা বলতে দেখেননি উনি। মেয়ে তার 5 ওয়াক্ত নামাজও পড়তো, কোরআন তেলাওয়াতও করতো, চালচলন মার্জিত ছিল। বাইরে বের হলে পর্দা করে বের হতো, কথাবার্তাও ঠান্ডা সুশীল ছিল। মনটা বারবার বলছে মেয়েটার সাথে হয়তো খারাপ কিছু ঘটেছে। মেয়েটা ওই রকম করতেই পারে না, না হলে রাতে শুতে যাওয়ার সময় হাসি মুখে মেয়েটা তাকে চুমু খেয়ে আবারও রাতে উধাও হবে। উফ, কিছুই মনকে আশ্বস্ত করতে পারছেন না তিনি। সবটা যেন গড়বড় মনে হচ্ছে। তারপরেও তিনি এই কথাগুলো মিসেস রিমা বেগমকে বোঝাতে পারছেন না। মিসেস রিমা বেগম এটা বুঝতে নিচ্ছেই না যে ওনার ওই একই কথা সানা কোন নাগরের সাথে চলে গেছে। না হলে এঙ্গেজমেন্টের আগের দিন রাতে কেন পালাবে সে? ঠিক সানার মার ভাবনার মাঝেই মিসেস রিমা বেগমের কল বেজে ওঠে। তাকিয়ে দেখে সানার বরপক্ষর লোক। মিসেস রিমা বেগম সানার মা বাবার দিকে তাকিয়ে বলেন, সানার হবু শ্বশুর কল করেছে, কি রিসিভ করব? সানার মা দ্বিধায় ভরা চোখে সানার বাবার দিকে তাকায়। লিয়াকত আলী বলেন, রিসিভ করেন, বলেন যে মেয়েটা অসুস্থ হয়ে গেছে, আজ এঙ্গেজমেন্টটা ক্যান্সেল করতে হবে। মেয়েটা সুস্থ হলে পরে ফাইনাল ডেট দিয়ে দেওয়া হবে। রিমা বেগম তাই বলেন। তারপর সানার বরপক্ষদের সাথে কথা বলা শেষ হলেই লিয়াকত আলীকে বলেন, আপনি পাগল, আপনার মেয়ে কি আর ফিরে আসবে? আসবে না, কারণ সে ফিরে আসার জন্য চাইনি। খামোখা ওদের মিথ্যে বলে আশা দেখিয়ে লাভটা কি হবে? একদম ঠিক বলেছ মা, বরপক্ষদের ঝুলিয়ে রেখে লাভ নেই। সানা তো আর ওদের বাড়ির বউ হয়ে যাবে না। রিয়াসের কথা শুনে সবাই দরজার দিকে তাকায়। রিয়াস বাইরে থেকে বাসায় ফিরল মাত্র। রিয়াসকে দেখা মাত্রই সানার মা রিয়াসের দিকে আগ্রহ মনে এগিয়ে গিয়ে বলেন, বাবা, আমার মেয়ের কোনো খোঁজ পেয়েছো? রিয়াস গাড়ির চাবিটা নামিয়ে সানার মার দিকে স্বাভাবিকভাবে উত্তর দেয়, পাইনি মামি, তবে আশা আছে পাবো। দোয়া করো সন্ধ্যার মধ্যেই যেন ওকে পেয়ে যাই আর বাসায় নিয়ে আসতে পারি। হ্যাঁ বাবা, দোয়া করি আমার মেয়ের যাতে কোনো বদনাম না হয়। বদনাম রটানোর আগেই ওকে এই বরপক্ষদের হাতে যেন তুলে দিতে পারি। রিয়াস থতমত খেয়ে যায়, খাপছাড়া হয়ে বলে, কি আপনি এখন ওদের আশা করতেছেন? করব না কেন, ওখানে ওর বিয়ে ঠিক হয়েছে। মেয়ে আসার খবর নাই, আবার বিয়ে? আজেরও কথাবার্তা সব। আহা মা, বিয়ে ওদের সাথে হয়নি বিধায় কি হয়েছে? আরেকজনের সাথে তো হবে। আরেকজনের সাথে হবে মানে? না মানে বললাম কি, সানাকে যদি খুব দেরি করে খুঁজে পাই, খামোখা এই ছেলেদের আশা দিয়ে তো লাভ নেই। এর মাঝে যদি এরা সানার নামে ভুলভাল কিছু উঠায়, তখন পরে দেখা যাবে এরা এসব উঠানোর কারণে সানার এদের সাথে তো বিয়ে হবেই না, পরে অন্য জায়গাতেও বিয়ে দিতে কষ্ট হয়ে যাবে। তাই এদের এখনই বারণ করে দেওয়াটা ভালো হবে। কতবারই তো বললাম ছেলেদের বারণ করে দিতে, ওনাদের মেয়ে আর আসবে না। তুই বললি না ওনাদের মেয়েকে পেয়ে যাবে? যদিও পেয়ে যাস, ও আর আসবে না, কারণ ও ফিরে আসার জন্য যায়নি। কথার মাঝে লিয়াকত আলী বলেন, রিমা একদম ঠিক বলেছেন। রিয়াস, তোমার কথার সাথে আমি কিছুটা মত আবার অমত। কারণ মেয়েকে যদি ভাগ্যের ফের খুঁজে পাই, আর খুঁজে পেলেও যদি কোনো ছেলের হাত ধরে পালিয়ে যায়, মনে হয় না আর ফিরে আসবে। তাই বরপক্ষদের বারণ করে দেওয়াটাই ভালো হবে। শাহেলা, মেয়ে চলে গেছে, মন খারাপ করো না। মেয়ে আমাদের ভালোবাসাটা বোঝেনি, তাহলে আমরা কেন ওর জন্য প্রতীক্ষা করে করে নিজেদের কষ্ট দিব? ভুলে যাও ওকে, কষ্ট হলেও ভুলে যাবার চেষ্টা করো। সাইলা ভারাক্রান্ত বুকে একটা দীর্ঘশ্বাস ছাড়েন, কারণ ওনার কারোর কথাই বোধগম্য হচ্ছে না। সবকিছুর মাঝেও কেন জানি একটা কিন্তু থেকে যাচ্ছে। সে কিন্তু কি তা তিনি নিজেও খুঁজে বের করতে পারছেন না। তারপর কি আর করা, বারণ করে দেওয়া হয় ছেলেদের। রিয়াস ঝলমলে হাসি ছড়িয়ে দোস্তের কল দিয়ে বলে, ওদের সাথে বিয়েটা ক্যান্সেল। এবার আমার বিয়ের আয়োজন করো সন্ধ্যার আগেই।
ওদিকে রিয়াজ চলে যাওয়ার পর সানা রুম থেকে বের হতে খুব চেষ্টা চালিয়েছে, কিন্তু রুমটা খুবই বদ্ধ ছিল। দরজার জায়গাটুকু ছাড়া আর কোনো জায়গা ফাঁকা নেই বের হওয়ার। রুমের ছোট্ট ছোট দুটি জানালা, যেগুলোর গ্লাস দেওয়ালের সাথেই অ্যাটাচ, বালকনিও নেই। আগত্যা সানা আশা হারিয়ে ফ্লোরের উপরে আবারও লেপ্টে বসে পড়ল। এখন দুপুর গড়িয়ে বিকেল ছুঁই ছুঁই। সানা এখনো বসে আছে আগের জায়গায় স্থিরভাবে, এর ফাঁকে এক ফাঁকও নড়ল না, তাকিয়ে আছে স্থির চাহনিতে দূরের ওই পূব আকাশে। মনের অব্যক্ত কত কথাই না এর মাঝে। আকাশের সামনে দাঁড় করালে আকাশ শুনল, সেও শুনল, তবে চুপি চুপি, কিন্তু লাভ আর হলো না। সানা জোরে একটা তক্ত শ্বাস ছেড়ে দরজার দিকে তাকায়। দরজায় খুটুর খুটুর শব্দ হচ্ছে, অনেকটা দরজা খোলারই মতো শব্দ। তাকিয়ে পর মুহূর্তে দেখলো তুলি আপা দরজা ঠেলে ভিতরে প্রবেশ করছে। সানা, তুমি ভেতর থেকে দরজা লক করোনি? তুলির দিকে কিছুটা এগিয়ে ভারাক্রান্ত বুকে বলে ওঠে, আপু, আমাকে এই বাসা থেকে বেরোনোর একটু পথ করে দিন না প্লিজ। সানার নিঃসংকোচ আবেদন। তুলি হাতে রাখা শপিং ব্যাগগুলো বিছানার উপরে রেখে এবার ক্ষীণ চোখে সানার দিকে তাকায়। মেয়েটা একদিনে কেমন জানি শুকিয়ে গেছে, চোখের পানি শুকিয়ে গালে কালো রেখা পড়েছে, চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে, মুখের কোথাও একটুখানি সজীবতাও নেই, একদম নীরস আর নিষ্প্রাণ। তুলি গোপনে একটা দীর্ঘশ্বাস ছাড়ে, তারপর সানার কাঁধে আলতো হাত রেখে তাকে বিছানায় নিয়ে বসায়। সুদৃঢ় এক নরম গলায় বলে, সানা, সব ঠিক হয়ে যাবে, টেনশন করো না। তোমার রিয়াজ ভাই খুব ভালো, তোমাকে খুব ভালোবাসে, তোমার খুব কেয়ার করবে, তোমাকে সুখে রাখবে। রিয়াজ তোমার জন্য পারফেক্ট। আর যার সাথে এঙ্গেজ হতে তার উপরের রূপটা দেখে কি জাস্টিফাই করতে পারতে সে তোমাকে কতটা ভালোবাসবে, খুব সুখে রাখবে? একদমই না। অদেখা অজানা ছেলেদের নিয়ে অনুমান কখনো সত্যি হয় না, বেশিরভাগই হয় বানোয়াট। রিয়াজকে ছোট থাকতে দেখে এসেছে, তার ব্যাপারে জানো সে কেমন, তাহলে কেন রিয়াজকে রিজেক্ট করবে? তাছাড়া তুমি তো রিয়াজকে আগে খুব ভালোবাসতে, তাই না? বাসতাম, খুব বাসতাম, এখন আর সেই ভালোবাসাটা আসে না আপু। ভালোবাসা আছে, তুমি আসতে দাও না, তা পাথরের মতো চেপে রেখে নিজেকে কষ্ট দাও, রাইট? সানা ড্যাব ড্যাব চোখে তুলির দিকে তাকায়। তুলি বলে, রিয়াজকে ভালোবাসো, কিন্তু ফ্যামিলির কথা ভাবলে রিয়াজকে ভুলে যাবার চেষ্টা করো। একবার রিয়াজকে চাইলে, একবার ফ্যামিলির কথা চিন্তা করে তুমি দোটানায় ভুগতেছো। সানা মনে মনে অবাক হয়ে যায়, এই তো আমার মনের কথাগুলোই বলে দিলেন, কিন্তু কিভাবে? সানার ভাবনার মাঝেই তুলি আবারও বলে, সানা, আমি মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছি। শোনো, মানুষ মনোজাতিক ব্যাপারগুলো কিছুটা হলেও বুঝি। আমি বুঝতে পারছি তুমি খুব চাপা কষ্টে আছো, সেটা তুমি রিয়াজকে বলতে পারছো না এবং নিজেকেও বোঝাতে পারছো না। তুমি রিয়াজের ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড এবং তোমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডের কথা ভেবে নিজেকে রিয়াজের লাইফ থেকে সরাতে চাচ্ছ। যখন তুমি রিয়াজকে ভালোবাসতে শুরু করো তখন তুমি ছিলে কিশোরী, এখন তুমি কিশোরী নয়, ম্যাচিউর। আমি বলবো না তখন রিয়াজের প্রতি তোমার শুধুই আবেগ ছিল, ভালোবাসাটাও কম ছিল না। ডিফারেন্স তখন নবপল্লভে কিশোরী মনে ভালোবাসাটাকে ধারণ করেছে, আর এখন বড় হওয়ার সহিত ভালো মন্দ বুঝতে শিখেছে, তাই ফ্যামিলির কথা ভেবে ভালোবেসে ও ভালোবাসাটা চাপা রেখেছ। ঠিক বলছি না সানা? সানা কি জবাব দিবে তা নিজেই বুঝে উঠতে পারছে না। এই মেয়ে তো পুরাই জ্যোতিষী, তার মনের কথা কিভাবে পড়তে পারলো সে? তার অব্যক্ত কথাগুলো কিভাবে প্রকাশ করলো সে? মাই গড! সানা, জাস্ট কুল। আমি তোমার দিনগুলো পুরোপুরি ধারণ করতে না পারলেও অনেকগুলো পয়েন্ট ধরিয়ে দিয়েছি তোমাকে। মেইন কথা আসি, তুমি রিয়াজকে এসব রিজনে যদি দূরে ঠেলে দাও তাহলে তুমি ভুল করছো। ভেবেছ অন্য জায়গায় বিয়ে হলে সব ঠিকঠাক মতো চলবে, আত্মীয়তার মাঝে আত্মীয়তার কোনো ঝগড়া বিবাদ থাকবে না ইত্যাদি। তবে কয় যুগ ধরে ঝগড়া বিবাদ লেগে থাকবে বলো? একদিন, 2 দিন, 3 দিন পরে দেখবে ছেলে মেয়েদের মুখের দিকে তাকিয়ে ফ্যামিলি একদিন ঠিকই সব মেনে নেবে। আর সেখানে রিয়াজ, এর ব্যাপারে তো তুমি জানো ও কতটা স্ট্রং,
বলেই তুলি একটা হাফ ছাড়ে। সানা চুপচাপ বসে থাকে, তার চুপ থাকার মাঝে ভাবনার চিত্র স্পষ্ট। তুলি সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বিছানা ছেড়ে উঠে খানিকটা দূরে এসে রিয়াসকে কল করে। কলে রিসিভ হতেই উচ্ছ্বাসিত গলায় বলে, হ্যালো ইয়াশ, হ্যাঁ দোস্ত বল। তোরা কখন আসবি? আমার এখনো দুলা সাজ সম্পূর্ণ হয়নি। দুলা সাজটা শেষ করেই আর কিছুক্ষণের মধ্যেই চলে আসব। সানাকে সাজাচ্ছিস? আরে গর্দব, ওটাই তো পারতেছি না। কেন? ও শাড়ি পরতে চাচ্ছে না? ওকে যে শাড়ি পরিয়ে তোর গলায় ঝুলিয়ে দেবো ওটাই তো বলার মতো ওই পাচ্ছে না। ও যদি মুখের উপর উল্টো কথা শুনে দেয়। ভিতর ডিম একটা ছোট্ট একটা মেয়েকে শাড়ি পরাতে পারিস না? তুই আয়শা তোর বউরে পড়া রাখাম আমি। তুলি কল রাখতেই সানা পেছন থেকে তুলিকে ডেকে ওঠে। আপু, শপিং ব্যাগগুলোতে কি? তোমার জন্য একটা শাড়ি এনেছি আর কিছু সাজগোজ। কিন্তু কেন? মানে আজকে তো গোসল করেনি, সেজন্য রিয়াজ শাড়ি কিনে আমাকে দিয়েছে তোমাকে পরানোর জন্য। বাথরুম থেকে গিয়ে ফ্রেশ হয়ে আসো, আমি আজ নিজ হাতে তোমাকে শাড়ি পরিয়ে দেবো। বলেই মিষ্টি হাসলো তুলি। সানা ভয় পেয়ে বলল, কিন্তু আরে কেন কিন্তু না, যাও। সানা নিজের দিকে তাকিয়ে গায়ের গন্ধ শোকে। গা থেকে বালির গন্ধ নাকে আসছে। আসলে একটু হালকা হওয়া যাবে, টেনশনটাও কমবে ভেবেছে সানা। তুলির মুখের উপরে আর কিছু বলল না, বাধ্য মেয়ের মতোই বাথরুমে ঢুকে গেল। সানা বাথরুমে গেলে তুলি খুশিতে শব্দহীন একটা লাফ মেরে ওঠে আর অমনি রিয়াজকে মেসেজ করে দেয়। দোষ শাড়ি পরাতে পারবো মনে হয়। সানা গোসল সেরে গায়ে ব্লাউজ এবং পেটিকোট পরে বের হওয়ার পর তুলি সানাকে সাজাতে বসে যায়। মুখের সাজটা যখন প্রায় শেষ হয়ে আসে তখন সানা কিছুটা চমকে যায়। মুখে এত সাজ লাগিয়ে যেন বউ সাজাচ্ছে। তারপর পরই আবার যে তুলি লাল রঙের শাড়িটা বের করে অমনি সানার বিস্ময় মাখা মুখে আকাশ ছুঁই ছুঁই। এত ভারী শাড়ি মানুষ শখ করে বুঝি এত ভারী শাড়ি পরে? শখ করে তো মানুষ পাতলা শাড়ি পরে। ভাবছিল ব্যাপারটা তুলিকে বলবে, পরে ব্যাপারটা খারাপ দেখাবে বিদায় সানা মুখ চেপে নেয়। সাজানো শেষ হলে তুলি বলে, আয়নাতে দেখো নিজেকে কি সুন্দর দেখাচ্ছে, ঠিক জানাবো। বউ শব্দটা শুনে সানা আরেকটা ধাক্কা খায়। মাথায় বারবার কতগুলো শব্দ বাড়ি খায়। তা হলো, এটা রিয়াস ভাইয়ের সাথে বিয়ে পড়িয়ে দেওয়ার ধান্দায় আছে না তো? ঠিক তখনই দরজার ওপাশে রিয়াসের কণ্ঠস্বর ভেসে আসে। তুলি, এই তুলি। তুলি দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়। রিয়াস চৌখাট বরাবর পা রাখতেই সানার মাথায় টুং করে ঘুরে ওঠে। রিয়াস ভাইয়া তো বর বেশি এসেছে, তার মানে সে যা ভাবছে ঠিক কি তাই? সানা আর এক মুহূর্ত দেরি না করে এক লাফ দিয়ে বলে ওঠে, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। কেন বিয়ে করবি না তুই? নাকি আমি দেখতে খারাপ? আমার মতো এমন হ্যান্ডসাম ছেলে আর কোথাও পাবি? তোর বটগাছ তো আমার নখটুকুর মতো সুন্দর না। সুন্দর অসুন্দর কিছু না, আমি আপনাকে বিয়ে করতে পারবো না, ব্যাস। প্রয়োজন হলে চিরকুমারী হয়ে থাকবো। আবিদ এবং রাহুল পেছন থেকে টপাটপ সামনে এসে বলে, ভাবি কেন বিয়ে করবেন না, কারণ বলুন। উনি সবার সামনে আমার সম্মান খেয়ে ফেলেছে। আমি লজ্জায় মা বাবা ফুপি ফুপার সামনে কোন মুখে গিয়ে দাঁড়াবো? এখন দাঁড়াবি আমার বউ হিসেবে। বলেই রিয়াজ সানাকে এক টানে কোলে তুলে নেয় আর বলে, কাজী অফিসে তোর হেঁটে যেতে কষ্ট হচ্ছে না, তাই কোলে নিলাম। তারপরও আজ তোকে আমি বিয়ে করব এবং করবই। বলে সানাকে নিয়ে সিঁড়ি বেয়ে লাগায় এক ছুট। আর তার দিকে রাহুল, আবিদ এবং তুলি হাসতে হাসতে শেষ। রিয়াসের ধমকাধমকি করতলে চাপা খেয়ে সানা কবুল বলে ফেলে। তারপর কাবিননামায় সই করে একপাশে ছিটকে দাঁড়িয়ে মুখ শাড়ির আঁচলে টেনে বাচ্চাদের মতো নাক টেনে টেনে কান্না জুড়ে দেয়। রিয়াস তার সইটা শেষ করে সানার দিকে এগিয়ে এসে কঠিন গলায় বলে, এই একদম কাঁদবি না, গুম করে ফেলবো তাহলে। গুমই করে ফেলুন। আপনার সংসার করার চাইতে গুম হওয়াই ভালো। আপনি আমাকে জোর করে বিয়ে করে ফুপি মা বাবা সবার সামনে মুখটা ছোট করে দিয়েছেন। এখন আমি সবার সামনে দাঁড়াবো কিভাবে? পা আছে, পায়ের উপর দাঁড়াবি, ব্যাস। আপনি না আসলে একটা জঘন্য, মানুষের অবস্থা বোঝার চেষ্টা করেন না। আহা, আর পটর পটর করিস না তো বউ। এমনিতেই তোর ভনিতা কমাতে কমাতে অনেক বেলা চলে গেছে। এখন বাসায় ফিরতে হবে, তারপর আবার বাসর করতে হবে, আরো কত কিছু। নো মোর টক অ্যাগেইন, নাও লেটস গো ইয়োর হাবি হোম। নির্লজ্জ।
তুলি, আবিদ এবং রাহুল সেই প্রথমে কাজী অফিসে পা রাখতেই হাসির ঝুড়ি খুলেছে। রিয়াজ এবং সানার এসব কাণ্ড দেখতে দেখতে বেচারাদের পেট ফেটে এখন তো প্রায় ব্যথা টনটন করছে। শত চেষ্টা চালিয়েও হাসি চাপাতে পারছে না, এখনো হেসে যাচ্ছে ওরা। রাহুল কোনো মতে হাসির বেগ একটুখানি কমিয়ে এনে চাপা চাপা গলায় বলে ওঠে, দোস্ত, আজ তোর বাসর ঘরটা আমি নিজের হাতে সাজাবো। তুই কি একা সাজবি নাকি সাথে আমিও সাজবো? আচ্ছা সাজাস সাজাস, তোরা দুজনেই সাজাস। এ যেমন বান্দর, এর ফ্রেন্ডগুলো এক একটা বদের হাড্ডি। কাদের কারখানায় এসে পড়লাম, ইয়া আল্লাহ রক্ষা করো তুমি। সানার কথার মাঝেই রিয়াজ সানাকে বলে ওঠে, কি বউ, পথ মাপবা নাকি আগের মতো সেই একই কাজ করাতে বাধ্য করাবা? আমি এখান থেকে কিছুতেই নড়বো না। আপনার ইচ্ছে হলে আপনি চলে যান, আমি যাব না। কাজী অফিসের চার দেয়ালে থাকতে আবার ইচ্ছে হলো নাকি? তা তোমার যদি আপত্তি না থাকে তাহলে কাজী সাহেবের সাথে বিয়ে পড়িয়ে দিয়ে এখানেই সারা জীবনের জন্য রেখে যাই, কি বলেন চাচা? ঠোঁটের কোণে দুষ্ট হাসি চেপে কাজীর দিকে এক ফোর তাকিয়ে কথাটা বলল রিয়াজ। কাজী সাহেবের কথার পিঠে কি বলবে তিনি নিজেই ইতস্ততায় পড়ে যান। হয়তো মনে মনে বলেন, আপনার নিজের বিয়ে করা বউ আবার অন্যের কাছে বিয়ে দিবেন, এটা হয় নাকি? এটা তো একদমই বেমানান। কিন্তু কাজী সাহেবের কথাটা বলতে পারলো না। সানার তো রাগে পিত্তি জ্বালা অবস্থা, না পারে কলম দিয়ে এই ছেলেটার চোখ দুটো ফুটো করে দেয়। এই এত অসভ্য কেন ছেলেটা, ম্যানার্স বোধ তো নেই। কাজী সাহেব মনে হয় রাজি নয়। থাকবো, তোমাকে কারো গলায় ঝুলতে হবে না, তুমি সারা জনম এই রিয়াসের গলাতেই ঝুলে থেকো। চলো এবার। বলেই সানাকে এক হাতে জড়িয়ে পা বাড়াতে যায়, কিন্তু সানা নাছোড় বান্দার মতো আগের জায়গাতেই দাঁড়িয়ে থাকে, না ছাড়ছে না টরছে। রিয়াস এবার গলার স্বরটা উঁচু করে ধমকের সুরেই বলে ওঠে, যদি নেক্সট বার বলার পরও কথা না শোনো তাহলে কোলে তুলে নিব বলে দিলাম। সানা কোল শব্দটা শুনে কুকড়ে ওঠে। তখন কোলে নিয়েছে আর কি না লজ্জা পেয়েছে। যদি আবারও কোলে নেয় এবার তো লজ্জায় মরে যাওয়ারই অবস্থা হবে ওর। আর কোলে না ওঠাতে চাইলে এই নির্লজ্জ রিয়াসটা তো কোলে নিয়ে ছাড়বে। কি করবে ও, কি করবে? ভাবতে ভাবতে সানার পিটপিট চোখ জোড়া মনের অজান্তেই রিয়াসের চোখের উপরে পড়তে রিয়াস চোখ রাঙানি দিয়ে ইঙ্গিত করে পা চালাতে। আর কি, তারপর বাধ্য ভদ্র মেয়ের মতো সানা, রিয়াজ, তুলি, আবিদ এবং রাহুলের সহিত গাড়ির দিকে পা চালাতে থাকে। তারপর বাড়িতে এসে পৌঁছালে তুলি, আবিদ এবং রাহুল রিয়াজ এবং সানাকে বাইরে রেখে এসে তারা আগে বাড়িতে ঢোকে। জিহ্বা দিয়ে গলা ভিজিয়ে আতঙ্কিত গলায় তিন বন্ধু মিসেস রিমাকে ডাকাডাকি করতে থাকে। ও আন্টি, আপনি কোথায়? মিসেস রিমা তখন ফোনে ওনার স্বামী মিস্টার শওকত হোসেনের সঙ্গে কথা বলছিলেন। যে কারোর হইচই শব্দেও কানে আসতেই বলেন, আচ্ছা, কে যেন এসেছে, তোমার সাথে একটু পর কথা বলতেছি। বলে ফোনটা রেখে নিচে নামেন। তুলি, আবিদ, রাহুলের চোখে মুখে হাসি হাসি ভাব দেখে বলেন, আরে তোমরা হঠাৎ আমার বাসায় কি মনে করে? তুলি এগিয়ে এসে বলল, ও আন্টি, কি বলবো আপনাকে, আমরা খুশি মানে সেই খুশি, এতটাই খুশি যে আপনাকে সেই খুশি সংবাদটা দিতে এসেছি। বাট কিভাবে আপনাকে বলবো সে ভাষা জানা নেই আমাদের, তাই না আবিদ এবং রাহুল? জি আন্টি। তা খুশির খবরটা কি বলো? আন্টি, রিয়াস নতুন বউ নিয়ে এসেছে, বউটা কি সুইট! উফ! মানে কোন রিয়াসের কথা বলতেছো? আপনার ছেলে রিয়াসের কথা বলতেছি আন্টি, রিয়াস বিয়ে করেছে। হ্যাঁ, মজা করছো আমার সাথে? হুম, মজা নয় আন্টি, এখনই দেখবেন আপনার ছেলে এবং আপনার বৌমাকে। বলেই তুলি পেছনে ঘুরে গলা উঁচিয়ে রিয়াসকে ডাকে। রিয়াস, ভাবিকে নিয়ে ভেতরে আয় তো। বলার সাথে সাথে রিয়াস এবং সানা ভেতরে ঢোকে। রিয়াস বর সেজে আর সানা বধূ সেজে। রিয়াসের বউ হিসেবে সানাকে দেখে মিসেস রিমা বেগমের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। ছেলে তার সানাকে বউ করে আনবে, এটা যেন তিনি বাস্তবতা নয় কল্পনাতেই দেখছেন এখন। রাগে ক্ষোভে ঘৃণায় সিঁড়ির 2 ধাপ ক্রস করে দ্রুত পায়ে রিয়াসের দিকে এগিয়ে গিয়ে প্রচন্ড উঁচু গলায় বলে ওঠেন, রিয়াস, এইসব কি? এখন যা দেখতেছো তাই মা। তুই এই কাজটা কিভাবে করতে পারি? তুই শেষ পর্যন্ত আমাকে এই প্রতিদান দিলি? ছি! তোমার এতদিনের ইচ্ছে ছিল তোমাকে ভালো, সুন্দর এবং খুব লক্ষ্মী একটা মেয়ে এনে দিতে, আজ তা এনে দিলাম। রিয়াস, চরম বেয়াদবের মতো কথাবার্তা বলছিস তুই। তোর ধারণা আছে তুই কি কাণ্ড করেছিস? এমন মেয়েকে বিয়ে করেছিস যে কিনা আমাদের ভরসায় থাকে, আমাদের ভরসায় বাঁচে এবং তার পুরো পরিবারও। সমাজের লোক যদি শোনে তুই এই মেয়েকে বিয়ে করেছিস তাহলে সমাজে আমি মুখ দেখাবো কি করে?
মাথা হিট করে আনলি তুই আমার। চিৎকার করতে ইচ্ছে করতেছে, অনেক চিৎকার। করো চিৎকার, যত ইচ্ছে হয়। অন্তত সানাকে নিয়ে আর কোনো কথা বলবা না মা, কারণ সানা এখন আমার কাজিন নয়, আমার স্ত্রী, আমার অর্ধাঙ্গিনী, আমার সোহাগিনী, আমার ভালোবাসা। আমি সানাকে ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে। তুমি বলেছিলে না সানা কোনো ছেলের সাথে পালিয়ে গেছে? সানা কারোর সাথে পালিয়ে যায়নি। আমি সানাকে জোর করে রাতে কিডন্যাপ করি সানার বিয়েটা ঠেকানোর জন্যে। আজ সানা আমার হয়েছে। সো কাইন্ডলি রিকোয়েস্ট মম, সানাকে বৌমার চোখে দেখো। এই স্বপ্ন তোর কখনোই পূরণ হবে না, এটা আমি কখনোই হতে দেব না, কখনোই না। তোর বাবা দেশে ফিরুক আগে। মিসেস রিমার চিৎকার চেঁচামেচি শুনে এরই মাঝে সাহেলা বেগম এবং লিয়াকত আলী এসে উপস্থিত হন। মিসেস রিমা বেগম তাদের দিকে তাকিয়ে ব্যথাতুর গলায় বলে ওঠেন, বাহ, গর্বিত বাবা মা আপনারা। মেয়েকে এমন শেখালেন, শেষ পর্যন্ত আমার ছেলেটাকে পটিয়ে পাটিয়ে তার গলায় ছুড়ে গেল। কি ক্ষতি করেছি আমি আপনাদের? কি ক্ষতি? দয়া দেখানোর এটাই শেষ প্রতিদান দিলেন? এইটাই? সাহেলা এবং লিয়াকত আলী নিশ্চুপ হয়ে যায় প্রায়। তারা এক কথার পিঠে কি জবাব দিবে নিজেরাও বুঝতে পারছে না। তারা ভাবতেই পারেনি তাদের মেয়ে শেষ পর্যন্ত রিয়াজকে বিয়ে করবে, যারা কিনা তাদের সংসারটাকে শক্ত খুঁটির মতো খুব আগলে ধরেছে। এই বুঝি শেষ প্রতিদান উপহার দিল তাদের। লিয়াকত আলী নিজেকে এখন খুব ছোট লোক মনে হচ্ছে, খুব। মেয়েকে দেওয়ালের সাথে ঝুলিয়ে যদি গায়ে বারংবার বেত দিয়ে পিটিয়ে রক্তাক্ত করতে পারতেন তাহলে কষ্টটা কমতো। রিয়াজ বলে, ওনাদের কিছুই বলবে না মা, ওনারা এখন আমার শ্বশুর শাশুড়ি, সো সম্মান দিয়ে কথা বলবা। ছেলের কথায় মিসেস রিমার মাথায় আগুন ধরে যায়। ওনার এখন যে কি করতে মনে ইচ্ছা হচ্ছে উনি তা নিজেই জানে না। ওনার নিজের পেটের ছেলে ওনাকে না জানিয়ে বিয়ে করেছে, আবার এমন উদ্ভট বিহেভ করছে। খুব কষ্ট লাগছে মিসেস রিমার। একটা সেকেন্ডও দাঁড়ালেন না, সবার দিকে একবার আগুন চোখে তাকিয়ে সিঁড়ি বেয়ে নিজের রুমের দিকে চলে যান। ঠাস করে বন্ধ করে ফেলেন দরজা। সাহেলা বেগম এগিয়ে আসেন। সানা, তুই এটা কি করে করলি? এটা কি করলি মা? কেন রিশানকে বিয়ে করলি? দুনিয়াতে আর কি ছেলের অভাব ছিল? একে ছোট্টবেলায় বিষ খাইয়ে মেরে ফেলা দরকার ছিল, না হলে এরকম দিন আমাদের দেখতে হতো না। উপকার করা মানুষদের কৃতজ্ঞতা ফিরিয়ে দিতে হতো না। আমরা এতদিন বেয়াদব একটা মেয়ে বড় করেছি। সানার চোখ মুখ কুচকে ফেললো, চোখের পানি তো বৃষ্টির ফোঁটা হয়ে বের হচ্ছে। সানার এত কষ্ট হলেও রিয়াসের একদমই কষ্ট হচ্ছে না, বুকটা দাউ দাউ করছে সানার। রিয়াস শান্ত গলায় লিয়াকত আলীকে বলে, সানার কোনো দোষ নেই বাবা, সানার ইচ্ছের বিরুদ্ধে আমি ওকে বিয়ে করেছি। আপনারা খামোখা না জেনে অমন মিথ্যা অপবাদ ওর উপর দিতে পারেন না। প্লিজ ওকে নিয়ে কিছু বলবেন না, ও এখন রিয়াসের বউ। তোমরা আমাদের অর্ধেক খরচ চালাও, সেই তোমাদেরই আমরা গলা কেটে দিলাম। এটা কিভাবে মেনে নিব বলো? ওসব ভেবে এখন আপনারা আমাকে ছোট্ট করতেছেন, এত ভাববেন না প্লিজ। মনে করেন সব অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে বাবা। লিয়াকত আলী চোখের চশমাটা খুলে ফতুয়ার কোনা দিয়ে চোখের কোনায় পানিটুকু মুছে নেন। তারপর চশমাটা আবারও চোখে এঁটে সাহেলাকে উদ্দেশ্য করে কঠিন গলায় বলেন, সাহেলা চলে আসো। বলে রুমের দিকে এগিয়ে গেলেন। সাহেলা বেগম না যেতে ইচ্ছা হলেও পরিস্থিতির শিকারে বাধ্য হলেন স্বামীর পেছন পেছন যেতে। যেতে গিয়েও মেয়ের দিকে একবার তাকালেন। সানা খুব তীক্ষ্ণ চোখে তার বাবার যাওয়ার পথের দিকে চেয়ে রইল। তার বাবার চোখে আজ এই প্রথম পানি দেখল সে। এর আগে কোনোর বলদের ঘাড়ের মতো সংসারটা টেনেছে, অথচ এর আগে বাবাকে কখনো কাঁদতে দেখেনি। তাহলে সে কি আজ আর তার বাবাকে খুব বেশি পীড়া দিয়ে ফেলেছে? খুব হাউমাউ করে কাঁদতে ইচ্ছা হচ্ছে তার, খুব। বাবার পায়ের তলায় গিয়ে পড়ে বাবার দুই পা জড়িয়ে বলতে ইচ্ছা করছে, বাবা প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ বাবা। কিন্তু তার হলো না। সাহেলা বেগম রুমে ঢোকা মাত্রই লিয়াকত আলী দরজা বন্ধ করে ফেলেন। তুই এগিয়ে আসে সানার কাঁধে হাত রেখে বলে, সব ঠিক হয়ে যাবে ভাবি। প্রথম এরকম পরিস্থিতি হবে, দেখবে পরে সব স্বাভাবিক হয়ে যাবে। এই কষ্টকে কষ্টই মনে হবে না, আর কষ্ট দিও না নিজেকে। অনেক রাত হয়েছে, এবার রুমে চলো। বলেই তুলি সানার হাত ধরে সানাকে রিয়াসের রুমের দিকে হেঁটে হেঁটে নিয়ে যেতে থাকে। ফুল, ফিতা, বেলুন দিয়ে বাসর ঘরটা মোটামুটি ঘরোয়া ভাবে সাজানো হয়েছে। দেখতে একদম অসুন্দর বলা যায় না, খুব চমৎকার হয়েছে। সানা ফুলসজ্জার বিছানায় একদম কোণের দিকটায় হাঁটু ভাঁজ করে বসে আছে, চোখে মুখে তার বিষণ্ণতার রেখা। রিয়াসের সাথে বিয়েটা করে আসলেই খুব অন্যায় করে ফেলেছে সে। হুপির রাগ, বাবার অভিমান আর মার কষ্ট সবগুলো চিত্র যেন চোখের সামনে একে একে
জীবন্ত হয়ে ভেসে উঠেছে। কিছুতেই মনকে বোঝাতে পারছে না কেউ তো আর মনে হয় না তাকে কখনো ক্ষমা করবে। ভুলগুলো ভুলে গিয়ে তাকে কাটছে টেনে নিবে। তাহলে কি এভাবেই চলবে জীবনময় গতি? কি হবে পরের দিনগুলো? ভাবতেই মুহূর্তেই সানার বুকটা ভার হয়ে ওঠে। তার সাথে চোখের কোণা থেকে মোটা 2 ফোঁটা অশ্রু বেরিয়ে আসে। দ্বিতীয় ফোঁটা পড়তেই নিলেই কারোর হাতের স্পর্শ চোখের নিচটা শুষ্কে ওঠে। সানা বিষণ্ণ চোখে সামনে তাকায়, দেখে রিয়াস সেই পানিটুকু মুছে তার দিকে মায়া ভরা চোখে তাকিয়ে আছে। সানা আবার একটু অস্ফুট একটা শব্দ করে রিয়াসকে এক ধাক্কা দিয়ে খানিকটা দূরে সরিয়ে দেয়। অভিমানী স্বরে বলে ওঠে, আপনি আমাকে একদম ছুবেন না। এই আপনার জন্য আজ আমার এই এমন দিনটি দেখতে হলো। দূরে যান আমার থেকে। রিয়াস নিজের অবস্থান ধরে রেখে সানার দিকে এগিয়ে এলো। কুল সানা কুল, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। এই যে আজ না দেখছিস মামার রাগ অভিমান, কদিন পর দেখবি সবাই সব ভুলে ঠিকই তোকে আমাকে কাছে টেনে নিয়েছে। ভুল কিছুই ঠিক হবে না। না আপনার মা এই সম্পর্ক মেনে নেবে, আর না আমার বাবা, কেউই মেনে নেবে না। আপনি খামোখা আমার জীবনটা নষ্ট করে দিলেন। আমি তোর জীবন নষ্ট করিনি, আমি তোকে ভালোবাসি। আর আমাদের এই ভালোবাসায় একদিন সবার মন ঠিকই জয় করে নিবে, দেখিস। আমার উপর শুধু একটু বিশ্বাস রাখ। না কোনো বিশ্বাস আর না কোনো ভরসা। আপনার সাথে আমার কোনো কথা নাই। সরেন এখান থেকে, আমি ঘুমাবো। বলেই সানা পাশ থেকে একটা বালিশ টেনে নিয়ে সেখানে মাথা রেখে কাত হয়ে শুয়ে পড়ে। আর রিয়াস ছোট ছোট চোখ করে সানার দিকে তাকিয়ে আছে। স্বপ্ন ছিল বউকে সাথে বসে কত মিষ্টি মিষ্টি কথা বলবে, তাদের ভালো লাগা, ভালোবাসা আর অনুভূতি শেয়ার করবে। তারপরে আরো কত কি। আর এই মেয়ে ফ্যামিলির দোহাই দিয়ে সব লাটে উঠিয়ে দিল। তাহলে তার এতদিনের সব স্বপ্ন জলে মিশে গেল ভেবে রিয়াসের গলার স্বরের বিষণ্ণতা নামিয়ে বলে, সানা এখনই ঘুমাবে? সানা প্রত্যুত্তর করলো না। রিয়াস আবারও ডাকলো, এই সানা। প্রবলেম কি আপনার? একে তো জীবন তছনছ করলেন, তার উপর শান্তিতে একটু ঘুমাতেও দিবেন না। আজ তো আমাদের বাসর রাত। তা আমি কি করব? মানে কিছুটা ইতস্তত বোধ করেই এবার রিয়াস প্রবল জোর খাটিয়ে নিজেকে শক্তপোক্ত করার চেষ্টা করে। মনের সাথে কণ্ঠে ভারসাম্য রেখে বলে ওঠে, বাসরাতে কি করবি তা তুই জানিস না? আমার সাথে বাসর করবি? বাসর? সারা চোখ মুখে আকাশ সম বিস্ময়ে ছুটে যায়। এই ছেলে কি বলছে তাকে? এর কি কোনো লজ্জা শরম নেই? নির্লজ্জ ঠোটকাটা লোক একটা। বউয়ের সামনে এত লজ্জা শরম থাকা চলে না। তার উপর আজ আমাদের বাসর রাত। নির্লজ্জ, গেট আউট ফ্রম হিয়ার। যদি নিচে না যাই? এই কথাটা বলেই রিয়াজ সানার দিকে ধীর গতিতে এগোতে থাকে। সানা ভয় পেয়ে থতমত গলায় বলে ওঠে, এই কাছে আসবেন না, কিন্তু কাছে আসবেন না, না হলে চিৎকার দিব। রিয়াজ খিলখিলিয়ে হেসে ওঠে আর সানাকে আরেক দফা অবাক করে দিয়ে তার পাশে চিত হয়ে শুয়ে যেতে যেতে বলে, তুই চিৎকার কর, আমি ঘুমাই। গুড নাইট। বলে রিয়াজ চোখ বন্ধ করে নেয়। সানা অবাক হয়। রিয়াজ যে এমন ভনিতা করে এভাবে শুয়ে যাবে তা বিশ্বাসই হয়নি ওর। তবে সানার কোনো জানি প্রচন্ড মন খারাপ হয়ে গেল। কেন মন খারাপ তার কারণ সে জানে না। হয়তো মনের অবচেতনের রিয়াজের জন্য এখনো তার একফালি ভালোবাসাটা রয়েই গেছে। সেও চেয়েছিল রিয়াজ তার কাছে আসুক, তাকে ভালোবাসুক। সানা মুখে একটা লজ্জামাখা হাসি টেনে রিয়াজের পাশ দিয়ে শুয়ে পড়ল। শোয়া মাত্রই রিয়াজ উঠে পড়ল আর তার তৃষ্ণার্ত মুখটা সানার কানের কাছে গুজে ফিসফিস করে বলে উঠল, তুমি আমাকে যতই দূরে রাখো না কেন সানা, আমি কখনো তোমাকে দূরে যেতে দিব না। বলে রিয়াজ সানার পেটের উপরে আলতো করে হাত রাখলো। মুহূর্তে সানার ভেতরটা বিদ্যুতের মতো ধপ করে উঠল। সানা হাত দিয়ে বিছানার চাদর খামচে নিজেকে সংযত করার চেষ্টা করলো, কিন্তু তাতে কোনো লাভ হলো না। অ্যাট্রাকশনটা আরো বেড়ে গেল। সকালবেলা মোবাইলের শব্দে ঘুম ভাঙে রিয়াসের। ঘুম ঘুম চোখে মোবাইল নিতে পেছনে ফিরতেই হাত বরাবর ঘাড়ে একটা টান পড়ে। তাকিয়ে দেখে সানা তার ডান হাতের উপরে গুটিসুটি মেরে শুয়ে আছে। কি সুন্দর দেখাচ্ছে মেয়েটাকে এই মুহূর্তে, খুব অদ্ভুত ধরনের সুন্দর। রিয়াস টানা টানা চোখে সানার দিকে দীর্ঘক্ষণ সময় নিয়ে তাকিয়ে থাকে। তাকিয়ে থাকার মাঝেই কলটা কেটে গিয়ে আবারও বেঁচে ওঠে। এবার রিয়াস কিছুটা বিব্রত হয়ে বালিশের নিচ থেকে ফোনটা হাতে নেয়। স্ক্রিনে তাকিয়ে দেখে মাই ফাদার। এত সকালে বাবার কল থেকে রিয়াস কিছুটা ভড়কে যায়, তবে মনে মনে মোটামুটি আন্দাজ করে নেয় তার বিয়ের ব্যাপারটা জানতেই বাবা কল করেছে, না হলে এত সকালে ওনার কল করার কোনো কারণই নেই।
রিয়াস খুব আস্তে করে সানার মাথাটা বালিশের উপরে রেখে দিয়ে বিছানা থেকে নেমে তড়িৎ পায়ে ফোন হাতে ব্যালকনিতে যায়। নিজের মাঝে দৃঢ়তা বজায় রেখে কলটা রিসিভ করতেই ওপাশ থেকে বলে, শুভেচ্ছা মা সান, আমি এটাই চেয়েছিলাম। লিসেন্স মাই সান, আমি এতদিন এটাই চেয়েছিলাম। বাবার কথা শুনতে রিয়াস কয়েক সেকেন্ডের জন্য চুপ হয়ে যায়। সে হয়তো ভাবতেও পারেনি তার বাবা এত তাড়াতাড়ি তাদের সম্পর্কটা মেনে নেবে, তাও সানার সাথে। ভাবনার মাঝেই তার বাবা বলে, রিয়াস, সানাকে আমার মেয়ে হিসেবে বেশ পছন্দ। সে কাজে যেমন পটু, তেমনি তার সুশ্রী ব্যবহারও। আর রূপে গুণে তো মাশাআল্লাহ, তোর ওই মাম্মিটার মতো বদ না। সারাক্ষণ খালি কানের কাছে ঘেউ ঘেউ করে অন্তত পাগল বানাবে না। মেয়েটা তোকে খুব বুঝবে। খুব ভালো একটা কাজ করেছিস সানাকে বিয়ে করে। আমি কিছুদিনের মধ্যেই বাসায় আসতেছি, এসেই বাসার সব ঝামেলা শেষ করব। বাবা, তোমাকে কি বলে যে ধন্যবাদ দিব সেই ভাষা এই মুহূর্তে আমার জানা নেই। আমি সত্যি ভাবতেও পারিনি তুমি এত সহজে সম্পর্ক মেনে নিবে। এত ভাবতে হবে না, বউকে নিয়ে সুন্দর মতো সংসার কর। তোর মা ঝামেলা করলে তা মাথায় নিবি না। বউকে শান্ত থাকতে বলবে। আমি দেশে ফিরি, আমার অপেক্ষা কর। ওকে বাবা। ওকে মাই চাইল্ড, তাহলে রাখছি। বাবার কলটা রেখে রিয়াস সে কি খুশি, খুশিতে একেবারে নাচতে ইচ্ছা করছে তার। তারপর খুশিটাকে কিছুক্ষণ এভাবে একা একা নিজেই উপভোগ করে ভেতরে যায়। সানার দিকে এগিয়ে গিয়ে তার কপালে আলতো একটা চুমু এঁকে দেয়। তারপর হাতের ফোনটা এক সপাটে বালিশের উপরে রেখে দিয়ে মুখে শীষ বাজাতে বাজাতে টাওয়াল হাতে বাথরুমে ঢুকে যায়। রিয়াস বাথরুম থেকে বের হতে হতেই সানার ঘুম ভেঙে যায়। সানা চোখ জোড়া মেলতেই প্রথমে চোখ পড়ে রিয়াসের দিকে। টাওয়াল পেছানো আধ ভেজা গা থেকে টপ টপ করে পানি বেয়ে পড়ছে। গায়ের রং ফর্সা হওয়ায় তা আরো সৌন্দর্য বৃদ্ধি করছে। সানা সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থাকতেই ভেতরটা হু হু করে কেঁপে ওঠে। তার নিজের কাছে নিজেরই অনুশোচনা হচ্ছে। এমন একজন সুগন্ধের টকটকে সাদা ছেলে তার মতো সাধারণ একটা মেয়েকে কিভাবে বিয়ে করতে পারলো? সে তো রিয়াসের কোনো দিকে দিয়েই যোগ্য না। সানার ভাবনার মাঝে রিয়াস পেছনে ফিরে বলে, কখন জেগেছো সানা? সানা ততমত খাওয়ায় মতো একটু ভান করে ফেলে। থেমে থেমে বলে, এই কিছুক্ষণ হলো। যাও এবার ফ্রেশ হয়ে আসো। সানা নিঃশব্দে মেনে নিয়ে নিচে নামতে যাবে, অমনি সে মোচড়ে ওঠে। রিয়াস ভ্রু কুঁচকে বলে, কি হয়েছে? সানা কি উত্তর দিবে নিজে ভেবে উঠতে পারছে না। তার পরনের শাড়িটা শরীরের সাথে খুব আলগাভাবে লেগে আছে। উঠতে নিলেই ধপধপ করে তার নিচে পড়ে যাবে। আর রিয়াজ তাকে এক টুকরো ব্লাউজ আর এক টুকরো পেটিকোট পরা অবস্থায় দেখে ফেললে তখন কেমন বিশ্রী একটা ব্যাপার হবে ভাবা যায়। আর রিয়াজ তো তা জানে না। মুহূর্তেই সানার মুখটা কেমন অসহায় অসহায় হয়ে ওঠে। সে এদিকে ওদিকে তাকাতে থাকে। কি করবে ও? কি করবে? কিভাবে এখান থেকে বাথরুমে যাবে? রিয়াস যদি এখান থেকে বাইরে যেত তাহলে একটা গতি হতো, কিন্তু রাম ছাগলটা খুঁটির মতো দাঁড়িয়ে আছে। ভাবনার মাঝেই রিয়াস আবারও বলে, আজ সারাক্ষণ এখানে বসে কাটিয়ে দিবে নাকি? না মানে একটা প্রবলেম হয়ে গেছে। কি প্রবলেম? উফ, আমিও না একটা গর্ধপ, কেমন খাপ ছাড়া কথা বলে ফেললাম। প্রবলেম হয়েছে, এখন এর কি উত্তর করব? কি হলো বলছো না কেন? কি প্রবলেম? আপনি একটু বাইরে যান তো। বাইরে যাব কেন? বাইরে গিয়ে যদি আমার জন্য একটা স্যান্ডেল জুতো নিয়ে আসতেন তাহলে ভালো হতো। আসলে আমি হিল জুতো তেমন পরতে পারি না, পরলে পা বেঁকে নিচে পড়ে যাই। এইটুকু পথ বাথরুমের কাছে গিয়ে খুলে নিও। বাথরুমে তো অন্য জুতো আছেই, তাও স্যান্ডেল। উফ, আমি বাসায় পরার জন্য বলছি, বাথরুমে পরার জন্য বলছি না। এখন কোথায় পাবো স্যান্ডেল? মিনা আপার কাছে থাকতে পারে, ওনার কাছে গিয়ে খোঁজ নিন। স্যান্ডেলের জন্য এখন মিনা আপার কাছে যেতে হবে? বউয়ের এইটুকু আবদার রাখতে পারবেন না? কেমন পুরুষ আপনি! বউ শব্দটা শোনা মাত্রই রিয়াসের ভেতরে ডাকডুমাডুম বেজে ওঠে। অবশেষে সানা নিজের মুখে স্বীকার করলো সে তার বউ। আহা, জীবন এর চেয়ে সুখকর কথা আর কি হতে পারে? আবদার একটা কেন, এর জন্য হাজারটা আবদার রাখতেও রাজি রিয়াস। রিয়াস আর দেরি করলো না, সানাকে অপেক্ষা করতে বলে হুড়মুড় করে রুম থেকে বেরিয়ে যায়। সানা যেন হাঁপ ছেড়ে বাঁচে। সে তাড়াতাড়ি বিছানা থেকে নেমে বাথরুমে দরজায় হাতলে হাত রাখতে রিয়াস পেছন থেকে বলে, সারা শোনো, স্যান্ডেল যদি না। বাকি কথা রিয়াসের আর বলা হলো না। সে সানাকে এমন অবস্থায় দেখে তার চোখ গোড়া চড়ক গাছ হয়ে গেল। আর সানার তো যাই অবস্থা। সে তাড়াহুড়ো করে বুকের কাছে কাপড়টা শক্তভাবে ধরে পেছনে ঘুরে রাগ স্বরে বলে ওঠে, আপনি আবার আসলেন কেন? লজ্জা শরম নেই?
আমি আসলে ওই স্যান্ডেলের কথা জিজ্ঞেস করতে এসেছি। কিসের স্যান্ডেল? কোনো স্যান্ডেল ট্যান্ডেল লাগবে না আমার, যান এখান থেকে। কিছুক্ষণ আগেই তো বললে স্যান্ডেল লাগবে। সানার রাগী মুখ থেকে রিয়াস একটা মুচকি হাসি দিল। তার সেই হাসিতে কিছু একটা লুকানো ছিল। তারপর রিয়াস চলে যেতে পা বাড়ায়। হঠাৎ কি ভেবে যেন আবারও এক পা পিছু হটে, গলাটা ছেড়ে দিয়ে বলে, তবে ইউ আর লুকিং সো হট। বলে রিয়াস চোখ টিপে বলার উদ্দেশ্য ছিল সানাকে রাগী লোকে আরো রাগিয়ে দেওয়া। আর সানা কি চুপ থাকার মতো মেয়ে নাকি? সে তো তেল বেগুনে জ্বলে ওঠে, কিন্তু নিজেকে সংযত রেখে ফ্রেশ হতে চলে যায়। সানা ফ্রেশ হয়ে গায়ে জলপাই কালারের একটা শাড়ি পরে বাথরুম থেকে বের হয়। রিয়াস রুমেই ছিল। সে সানাকে শাড়ি পরিহিতা অবস্থায় দেখে চোখ জোড়া কপালে তুলে ফেলে, গোর মাখা গলায় বলে ওঠে, পরি? মানে? পরি বুঝো না? কই পড়ি? আমার সামনেই জলপাই রঙা শাড়িতে জলপাই পরি। রিয়াজ যেই তাকাতে উদ্দেশ্য করে কথাটা বলছে, সানা বুঝতে পেরে গাঢ় একটা হাসি দেয়। তারপর ভ্রুযুগল কুচকে বলে, এত পরি করা লাগবে না। কিছুক্ষণ আগে কি বলেছেন মনে আছে? হট? লজ্জা শরম নেই আপনার? রিয়াজ ঠোঁটের কোণে একটা মিষ্টি হাসি টেনে আস্তে আস্তে সানার দিকে এগিয়ে আসে। সানা ছোট্ট একটা ঢোক গিলে কিছুটা পিছনে যায়, কারণ রিয়াসের উদ্দেশ্য সে এই মুহূর্ত ভালো ঠেকছে না। সত্যি সত্যি তাই হলো। রিয়াজ সানাকে আজকে একটা টান মেরে খুব কাছে টেনে নিয়ে তার মুখের সামনে আসা এলোপাতারি চুলগুলো খুব সযত্নে কানের পেছনে গুজে দেয়। জান, একটা কিস করি। সানা রিয়াজকে এক ঝটকায় সরিয়ে দিয়ে বলে, জানতাম এমনটাই হবে। আমি কত কষ্ট করে শাড়িটা পরেছি, এখন চাই না শাড়িটা আবার অগোছালো হোক। তো কি হয়েছে? আমি আবার পরিয়ে দিব। উফ, রাগ উঠতেছে এখন। এমনিতেই মনটা ভালো নেই, মা বাবা আর ফুপির জন্য। আপনি আসছেন নাটক করতে। পথ ছাড়ুন, নিচে যাব। হুম, নিচে যেতে এখন দিব না। এখন তুমি নিচে গেলে আমার আক্রোশটা জলপাই পরির থেকে দমাতে পারবো না। বলে রিয়াস আবারও সানার দিকে এগিয়ে সানার ভেজা চুলগুলোর মুখে ডুবিয়ে দেয়। অমনি মিনা ভেতরে ঢুকে বলে, সানাফা, খালাম্মা, খালু, সাফি, রেডি, বাসায় কেউ নাই, কোথায় যেন চললা। আর কথা শেষ করতে পারে না বেচারে। সে যে বেটাইমে রুমে ঢুকে পড়েছে এখন বুঝতে পেরে নিজের কাছে নিজেরই লজ্জা পেয়ে যায়। মাথাটা নিচু করে বলে, সরি আপা ভাইজান। রিয়াস একটা হাসি দিয়ে সানাকে ছেড়ে দেয়। সানার তো ভাবান্তর নেই, যেই শুনেছে তার মা বাবা এবং ভাই বোন বাসায় নেই, অমনি রিয়াস এবং মিনাকে পাশ কাটিয়ে নিচে আসে। তার মা বাবা সাফি রিদির রুমে ঢুকে দেখে তারা কেউই নেই, সত্যিই নেই। তাদের ভারী ভারী জিনিসপত্রগুলো ছাড়া সাথে করে সব নিয়ে গেছে। সানা ধপ করে নিচে বসে পড়ে আর ব্যথিত মনে কান্না করে দেয়। অনবরত পড়তে থাকে তার চোখের অশ্রু। রিয়াস সানার কাছে এসে বসে। সানা কান্নামাখা কণ্ঠে বলে ওঠে, রিয়াস, আমার মা বাবা ভাই বোন আমার সাথে অভিমান করে চলে গেছে। আমি তাদের মনে খুব কষ্ট দিয়ে ফেলেছি, খুব। রাগ হলে এরকম হয়ই। বাবা কিছুদিনের মধ্যেই দেশে ফিরতেছে সানা। বাবা এসে সব ঠিক করে দিবেন। এরই মাঝে অনেকটা দিন কেটে যায়। সানা তার মা বাবা আর খোঁজ পায়নি। মোবাইলে কল দেয়, কিন্তু নাম্বার বরাবরের মতনই বন্ধ পায়। মিসেস রিমা বেগম সানাকেও এর মাঝে আর কিছু বলেননি। এমনিতে মেয়েটির পরিবার চলে যাওয়ায় মুখটা কেমন শুকনো শুকনো হয়ে গেছে, সে কারণে রাগ প্রকাশ করার প্রয়োজন বোধ হয়নি। তবে তিনি সানাকে যে খুব সহজে মেনে নিবে তা নয়। সেদিন সন্ধ্যায় মিস্টার সৈকত হোসেন বাসায় এসে হাজির হন। চোখে মুখে কেমন ঝলক দিচ্ছে আগ্রহ ছেলের বউকে দেখা। সানা মাথায় আঁচল তুলে তার শ্বশুরের সামনে এসে সসম্মানে সালাম করে। মিস্টার সৈকত হুসাইন সালামের জবাব নিয়ে দুজনের মাথায় হাত বুলিয়ে দিয়ে তাদের দোয়া করেন। রিমা তা দেখে রাগে গজগজ করে চলে যায় সামনে থেকে। সেদিকে তাকিয়ে সৈকত হোসেন হেসে হেসে বলেন, তোমাদের মাকে টাইট দেওয়ার দায়িত্ব আমার, সো নো টেনশন। সানা হেসে ফেলে। সে আগেও তার ফুপাকে খুব ইন্টারেস্টিং পার্সন ভাবতো। লোকটি আসলেই খুব চমৎকার, মনে কোনো রাগ অহংকার নেই, খুব সাদামাটা। অথচ তিনি কিনা দেশের অনেক বড় একজন বিজনেসম্যান, যে কেউ দেখলেই ওনাকে এক নজরে ভালো লেগে যাবে। সানা তার শ্বশুরকে তার মা বাবা সাফি এবং রিদির সম্পূর্ণ ব্যাপারটা বুঝিয়ে বলে। মিস্টার সৈকত হুসাইন এখানেও জবাব দেন, ডিয়ার নো টেনশন, আমি জানি এখন ওনারা কোথায় আছেন।
তিনি সত্যি সত্যি সানের পরিবারকে খুঁজে পায়। ওনারা ওনাদের গ্রামের বাড়িতে চলে যান আর সৈকত হোসেন ওখানে গিয়ে হাজির হন। তারপর ওনাদের সব রাগ অভিমানের কথা একে একে শুনেন। লিয়াকত আলী বলেন, আমি হাফ সাপোর্টে ওই বাসে থাকি। আপনারা আমাদের সাপোর্ট না করলে আমাদের দৈনন্দিন জীবন অতিবাহিত করতে খুব কষ্ট হয়ে যায়। সেখানে মেয়ে আপনার ছেলেকে বিয়ে করে ফেলেছেন। বলেন ভাইজান, এটা মানা যায়? ও যে এই কাজটা করে আমাদের কতটা অকৃতজ্ঞ পরিচয় দিল ভেবেছে একবারও? ভাবেনি। তাই লাজ লজ্জায় চলে আসলাম গ্রামে। লিয়াকত আলীর কথা শুনে মিস্টার সৈকত হোসেন হো হো করে হেসে দেন। হাসি থামিয়ে তারপর বলেন, ছেলে যে সানাকে বিয়ে করেছে এতে আমি তো বড্ড খুশি। মিস্টার সৈকত হোসেন কথা শুনে প্রথমে লিয়াকত আলীর ধাঁধায় পড়ার অবস্থা, তারপর বিষয়টি সৈকত হোসেন ক্লিয়ার করে দেন। ভালোবাসা, প্রেম, এসবের স্ট্যাটাস, অহংকার, সৌন্দর্য, গৌরব তুলনা করলে হয় না ভাই। কারণ ভালোবাসার অর্থ শুধুই ভালোবাসা। ভালোবাসার কাছে জাগতিক সব তুচ্ছ। তারপর লিয়াকত আলী নিজের ভুল বুঝতে পারেন, তবে তিনি নিজের আত্মসম্মানের কথা ভেবে আর মেয়ের জামাইয়ের বাড়িতে থাকেননি। সৈকত হোসেন বহু কষ্টে বুঝে অন্য জায়গায় বাসা নেন। সেখানে পরিবারকে নিয়ে বসবাস শুরু করে দেন। তার ভাষ্যমতে সারাক্ষণ আত্মীয়দের মাথায় চড়ে থাকলে তারা কখনো মর্যাদা পাবে না। লিয়াকত আলীর যুক্তিসঙ্গত কথা সৈকত হোসেন মেনে নেন। তারপর মিসেস রিমাও আস্তে আস্তে ঠিক হয়ে যান, নিজের ভুল বুঝতে পারেন। সুন্দর মতো চলতে থাকে তাদের দুটো পরিবারের সংসার।